আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগলের একটা প্রপার্টি বলতে পারেন যে গুগলে বেসিক্যালি প্রপার্টি আছে তিনটা। একটা হচ্ছে গুগল মাই বিজনেস, যেটা হচ্ছে ব্যাকলিংকের জন্য কাজে আসে, আপনাদেরকে বলেছিলাম বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য। সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল, এবং থার্ড প্রপার্টিটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো প্রথমে যদি আমি সার্চ কনসোল আর অ্যানালিটিক্স, যেহেতু এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার স্ট্র্যাটেজি মেক করার জন্য, সো দুইটা ডিফারেন্সটা জানাটা খুব বেশি প্রয়োজন। সো প্রয়োজনটা হচ্ছে এরকম যে কথার কথা আপনার কোনো একটা পেটে ব্যথা করতেছে ধরেন, বা কোনো এক জায়গায় ব্যথা করতেছে শরীরে, আপনি কি করলেন, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে বললেন যে আমার এই সমস্যা, সে আপনাকে কি বললো, আপনাকে বললো এই টেস্টগুলো করে নিয়ে আসেন। সো আপনারা কী করলেন, টেস্ট করাইলেন, একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাইলেন। দেন টেস্টের রিপোর্ট আছে না, রিপোর্টটা যখন ডাক্তারের কাছে দিলেন, ডাক্তার কিন্তু এক্স্যাক্টলি আপনার কোথায় কী হয়েছে সেটা বলতে পারে না। এবং সেটা কিসের উপর বেস করে বলতেছে, সে দেখতে পারতেছে আপনার ডায়াগনস্টিক সেন্টার থেকে যে রিপোর্টটা আনছেন, যে টেস্টটা করে, সেই টেস্টের উপর বেস করে। সার্চ কনসোল অ্যানালিটিক্স হচ্ছে হুবহু সেম জিনিস। এখানে সার্চ কনসোলটা হচ্ছে আপনার ডাক্তার, আর অ্যানালিটিক্সটা হচ্ছে আপনার ডায়াগনস্টিক সেন্টার। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কোন বয়সের মানুষরা আপনার ওয়েবসাইটে আসতেছে, তাদের এরিয়াটা কোন জায়গায়, তারা অ্যাকচুয়ালি আপনার কোন প্রোডাক্ট পেজে বা কোন সার্ভিস পেজে ল্যান্ড করতেছে, কোন পেজ থেকে বের হয়ে যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানতে পারবেন অ্যানালিটিক্সের মাধ্যমে। আর সার্চ কনসোলের কেন দরকার? সার্চ কনসোলটা দরকার এই কারণে, আপনার ওয়েবসাইটে যদি কোনো ধরনের প্রবলেম হয়, গুগল কি আপনাকে ফোন দিবে, আপনাকে চিঠি পাঠাবেন না। আবার আপনি এখন চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে একটা চেঞ্জ হয়েছে, সো গুগল যেন আমার ওয়েবসাইটে আসে, আপনি কি ফোন দিবেন না? কিন্তু তাহলে কমিউনিকেশনটা কিভাবে করবেন? এই কমিউনিকেশনটা করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, এবং বলতে পারেন যে একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে সার্চ কনসোল, যেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে দেখব। আমাদের আজকের ক্লাসের স্টেজটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে কিভাবে সার্চ কনসোলটাকে সেট আপ করতে হয়, কনফিগার করতে হয়, আর সেকেন্ডটা হচ্ছে স্ট্র্যাটেজি মেক করার জন্য প্রত্যেকটা ম্যাট্রিক্স, প্রত্যেকটা এলিমেন্ট আমাদের জানা দরকার। সো আমরা স্ট্র্যাটেজি 2-তে যেয়ে আমরা সেই এলিমেন্টগুলো বা ম্যাট্রিক্সগুলো বোঝার চেষ্টা করব। ক্লিয়ার সবার জিনিসটা? সার্চ কনসোলের এটা হচ্ছে সার্চ কনসোলের একটা সামারি। সো ধরে নিচ্ছি এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আমি সার্চ কনসোলটাকে সেট আপ করতে যাচ্ছি, স্টেপ 1 বা স্টেজ 1-এর কাজ। সো আমরা কি করব, আমরা একটু জাস্ট গুগলে লিখব গুগল সার্চ কনসোল, এই কথাটা লিখে আমরা এন্টার দিব। দেওয়ার পরে এই যে দেখেন search.google.com/সার্চ কনসোল অপশনটা চলে আসছে। সো আমরা এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করলে এই যে ইন্টারফেসটা ঠিক এরকমই আসবে। আপনারা একটা জিমেলের আন্ডারে 100টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, 100টা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, 100টা। সো এখন এই 100টা আমরা কোথা থেকে জানতে পারবো? এই যে 3টা স্ল্যাশ দেখতেছেন, 3টা দাগ দেখতেছেন, এখানে ক্লিক করলে, এই প্রপার্টিতে ক্লিক করলে আমার এখানে দেখায় দিবে যে আমার ওয়েবসাইটে কতগুলা আছে, কি বলে না, কতগুলো প্রজেক্ট আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো প্রথমে হচ্ছে আমরা অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। সো সেই সেট আপ করার জন্য আমাকে আমার ওয়েবসাইটটার ইউআরএলটা কপি করতে হবে। কপি করে এই যে ইউআরএল প্রিফিক্স আছে এখানে বসাবো। ওকে, বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করব। এখন এই কাজটা তো আপনারা যে কোনো ওয়েবসাইটের জন্য করতে পারেন না? সো এই কারণে হচ্ছে গুগলকে তো প্রুফ দিতে হবে যে এই যে ওয়েবসাইটটা আমি বসাইলাম, এই ওয়েবসাইটের ওনার আমি, আর এখানে যে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের ওনারও আমি, দ্যাট মিনস সেম পারসন। তাহলেই তো একমাত্র গুগল আমার এই ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন আমাকে প্রোভাইড করবে, আদারওয়াইজ তো প্রোভাইড করার কথা না, এবং করেও না। আর প্রথম ক্লাসে একদম ভেরি ফার্স্ট বিগিনিং ক্লাসে আপনাদের একটা কথা বলছিলাম যে গুগল অল টাইম কি করে, মাল্টিপল অপশন দেয় প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য, ঠিক বলছিলাম না? ঠিক সেরকম এই ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখেন 5টা অপশন দিছে সে, HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার, 5টা অপশন দিছে। এবং গুগল বলছে এই 5টা অপশনের যে কোনো একটা ওয়েতে যদি তুমি ভেরিফাই করতে পারো, তাহলে আমি ধরে নিব যে এই ওয়েবসাইটটার ওনার হচ্ছে তুমি, যে কোনো একটা করলেই হবে। আর আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব আপনারা একটা না 2টাতে করবেন। তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, কথার কথা আমি এখান থেকে 2টাতে করলাম, বা 2টাতে করলাম, করার পরে কোনো কারণে এরকম কি হইতে পারে না, একটা ওয়ে, যে ওয়েতে আমি ভেরিফাই করছি সেটা কাজ করতেছে না, হইতে পারে কি না? যদি কাজ না করে, আমি একটা ওয়ে তো করলাম, যদি কাজ না করে আমার ওয়েবসাইটের সাথে গুগলের কিন্তু কমিউনিকেশন বন্ধ, ডাটা আসা বন্ধ হয়ে যাবে।
কিন্তু যদি আমি দুইটা ওয়েতে করি তাহলে জিনিসটা কি হবে, একটা বন্ধ হলেও তো আরেকটা থাকবে। সো তার মাধ্যমে কিন্তু আমি গুগলের কাছে কমিউনিকেটও করতে পারবো, আবার আমার ডাটার ফ্লোটা প্রতিদিন প্রতি সেকেন্ডে ডাটা কিন্তু চলে আসবে। সো এই কারণে আমি পার্সোনালি আপনাদের সাজেস্ট করব যে আপনারা দুইটা ওয়েতে, অ্যাটলিস্ট দুইটা ওয়েতে ভেরিফাই করবেন। পাঁচটাতে করলেও সমস্যা নাই, একটাতে করলেও সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা তো বললামই। এবং আপনারা যদি একটু নিজেরা গুগলও করেন, কোনো মনীষীর কাছেও জিজ্ঞাসা করেন, সবাই কিন্তু সাজেস্ট করবে যে একটা ওয়েতে করলেই তো হয়, কেন আপনাদের দুইটা বলছে। আমি আবারও বলি, আপনারা যখন কারো কাছে শিখতে যাবেন বা কারো কাছে কথা বলতে যাবেন, তখন সে কিন্তু আপনাদেরকে বলবে যে তুমি কেন দুইটার কথা বলতেছো। এখানে তো বলাই আছে যে তোমাদের শেখাতে সে ভুল শিখাইছে, একটা ওয়েতে করলেই ভেরিফাই হবে। আমিও কিন্তু একই কথাই বলতেছি, একটা ওয়েতে করলেই ভেরিফাই হবে। বাট কেন আমি আপনাদেরকে মাল্টিপল ওয়েতে ভেরিফাই করতে বলতেছি, তার রিজন হচ্ছে এটাও তো একটা টেকনোলজি, কোনো কারণে একটা কোড কাজ নাও করতে পারে। যদি কাজ না করে তখন কিন্তু ডাটাগুলো বন্ধ থাকবে, কমিউনিকেশন বন্ধ থাকবে, এই কারণে মাল্টিপল ওয়েতে করবেন। সো প্রথমে আসি হচ্ছে HTML ফাইল। সো আমি যদি এটাতে ক্লিক করি, সে আমাকে একটা ফাইল দিছে, আমি স্রেফ এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে কোনো ধরনের রিনেম করবেন না। আমি আবারও বলতেছি, কোনো ধরনের রিনেম করবেন না। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস প্রোভাইড করে এই সার্চ কনসোলে, প্রোভাইড করার পরে সে বলল যে আমার তো ভেরিফাই হচ্ছে না, আপনি ভেরিফাই করতে চাচ্ছেন বা আপনাকে দিয়ে সে ভেরিফাই করাবে। তো সেক্ষেত্রে আপনার অ্যান্সার হচ্ছে HTML ফাইলটা এটা ডাউনলোড করবেন, করে এই ফাইলটাই আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। পাঠানোর পরে বলবেন তোমার public.html লাইক সি প্যানেলের ভিতরে ঢুকে public.html এর ভিতরে যে বা রুটের ভিতরে যে তুমি এই ফাইলটাকে আপলোড করবা। সো এটা হচ্ছে সি প্যানেলের ভিতরে কাজ। সো অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট সি প্যানেলে কাজ করতে চায় না, কারণ আমি যদি আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসও দেই, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি কিন্তু ওয়েবসাইট আমার কাছ থেকে নিতে পারবেন না আনলেস আমি যদি সি প্যানেল আপনাকে না দিই। কারণ সি প্যানেল থেকেই তো আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হয়, ঠিক না? তো এটা হচ্ছে সেম জিনিস। সো ক্লায়েন্ট সি প্যানেল অ্যাক্সেস অনেক সময় দিতে চায় না। সো এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব এই ওয়েতে ভেরিফাই না করার জন্য। যদি করতে পারেন বা ক্লায়েন্টের কাছে সি প্যানেল থাকে আপনি পাঠায় দেন, তাতে সমস্যা নেই। বাট আপনাকে নিজেকে যদি আপলোড করতে হয়, নিজেকে যদি নিজের ওয়েবসাইট ভেরিফাই করতে হয়, যেমন এটা আপনি ক্লায়েন্টকে পাঠাচ্ছেন, যদি ক্লায়েন্টের কাজ না হয় নিজের ওয়েবসাইট হয়, তখন কি করবেন? তখন কি আপনি নিজে আপলোড করতে হবে না? সো যেহেতু সি প্যানেলের আপনাদের ওই রকম নলেজ নাই, যদি না থাকে তাহলে এই অপশনটা স্কিপ করেন। আর যদি স্কিপ করতে না চান তাহলে এই ফাইলটা আপনারা public.html এর ভিতরে যে আপলোড করবেন। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? এটা কিন্তু রিনেম করা যাবে না। সো এটা আপলোড করার পরে ক্লায়েন্ট আপলোড করে করে আপনাকে জানাইলো, অথবা আপনার নিজের যদি ওয়েবসাইট হয় আপনি নিজে আপলোড করলেন, আপলোড করার পরে এইবার হচ্ছে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। সো আমি যখনই ভেরিফাইতে ক্লিক করব এটা কি হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে। বাট আমি কি আপলোড করছি, এই কারণে আমার এটা ভেরিফিকেশন আনসাকসেসফুল দেখাইছে। দ্যাট মিনস এটা গেল একটা ওয়ে। তাহলে প্রথম ওয়েটা কি সবার ক্লিয়ার হয়েছে? সেকেন্ড আর একটা ওয়ে হচ্ছে HTML ট্যাগ। সো এটার মধ্যে যদি ক্লিক করি, এই যে একটা কোড দিছে, এই কোডটা আমরা কপি করব, করে নোটপ্যাডে বসাবো। এই যে নোটপ্যাডে এভাবে বসাবো, বসানোর পরও এটাকেও সেভ করব, সেভ করে ক্লায়েন্টকে বলবো তোমার ওয়েবসাইটের header.phpর হেড ক্লোজ যেখানে হয়েছে, মানে হেড সেকশনটা যেখানে কমপ্লিট হয়েছে, ঠিক তার উপরে এই কোডটা বসাবা। যদি এই কোডটা বসাও তাহলে আমি একমাত্র ধরে নিব যে তোমার ওয়েবসাইটটা আর এই অ্যাকাউন্টটা একই ব্যক্তির। সো এটা হচ্ছে আর একটা ওয়ে ভেরিফাই করার। আর সেকেন্ড ওয়ে হচ্ছে HTML ট্যাগ দিয়ে। আমি আবারও বলতেছি, এই HTML ট্যাগটা দুইটা ওয়ে, ক্লায়েন্টের সাথে কাজ করলে এটা নোটপ্যাডে সেভ করবেন, অন্য কোনো ফরম্যাটের না। TXT অ্যাপ্লিকেবল হয় যেই ফরম্যাটগুলা, সেই ফরম্যাটগুলোতে, যেমন হচ্ছে নোটপ্যাড, তারপরে হচ্ছে নোট প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, এগুলো সবগুলো সেম ক্যাটাগরি। সো এরকম যে কোনো একটা ফাইলের ভিতরে আপনারা সেভ করবেন, করে ক্লায়েন্টকে পাঠাবেন। আর পাঠানোর সময় নিচে লিখে দিবেন তোমার ওয়েবসাইটের header.phpর হেড ক্লোজের ঠিক উপরে এই কোডটা বসাও, বসায় আমাকে জানাও, তারপরে হচ্ছে আমি এটা ভেরিফাই করতে পারবো। আর তুমি যদি ওইখানে না বসাইতে পারো আমি ভেরিফাই করতে পারবো না। ক্লিয়ার? শিওর? না, header.php যদি সেটা আপনার কোডিং ওয়েবসাইট হয় তখন তো সেটা সি প্যানেল হয়, বাট ওয়ার্ডপ্রেস হলে তো আর
cPanel না। আর আমরা হেড ক্লোজটা কেন বলি, কারণ হচ্ছে এটা আমি আগেও বলছি, তার অন্যতম রিজন হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজে যা আছে কন্টাক্ট পেজে কি সেম জিনিস আছে না? সো আমি যদি হেডের ভিতরে বসাই তাহলে পুরো ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতেছে না, এই জন্য আমরা হেড ক্লোজের উপরে বসাবো। এখন এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। আপনার নিজের যদি ওয়েবসাইট হয় আপনাকে নিজেকে ভেরিফাই করতে হবে না। সো এই জন্য হচ্ছে আপনারা কি করবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, wp-admin কথাটা লিখে, এসি কি চলে, রিমোটটা আপনাদের কাছে একটু এসিটা দেন না হালকা একটু। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, রাইট? সো আমরা কোথায় যাব, অ্যাপিয়ারেন্সে যাব, যে এই যে ফাইল এডিটর এই সেকশানে যাব। যাওয়ার পরে এই ডান সাইডে দেখব হেডার ডট পিএইচপিটা কোথায় আছে, হেডার ডট পিএইচপি, এই যে দেখেন হেডার ডট পিএইচপি, রাইট? সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন হেড ক্লোজ, হেডের আগে একটা স্ল্যাশ আছে, মানে এটা কি হেড ক্লোজ না? সো এখানে শেষ হয়েছে। সো আমরা কোথায় বসাবো, এর নিচে না উপরে? এর উপরে বসাবো। সো তার আগে হচ্ছে বসানোর আগে আমরা একটু ভেরিফাইতে ক্লিক করি, দেখি এটা ভেরিফাই হয় কি না। ভেরিফিকেশন হয়েছে? হয় নাই কিন্তু। সো আমরা এখন কি করব, এই কোডটা আমাদের সাইটে ঠিক হেড ক্লোজের উপরে এই যে পেস্ট করলাম, খেয়াল করছে হেড ক্লোজের উপরে বসাইছি না? এখন বসানোর পরে এইবার নিচে যে ফাইল আপডেটে ক্লিক করব, ফাইল এডিটেড সাকসেসফুলি। এইবার হচ্ছে আমি এটাকে একটু ভেরিফাইতে ক্লিক করি, দেখি এখন ভেরিফাই হয় কিনা। ভেরিফিকেশন হয়েছে, তার মানে কি আমরা ঠিক জায়গায় বসাইছি না? এখন হচ্ছে আমরা ডান কথাটা লিখলে আমরা এই প্রপার্টির ভিতরে চলে যাব। লাইক এখান থেকে যদি যাই, এই যে আমার হচ্ছে ভেরিফাই হয়ে গেছে এই যে উপরে, আর নট ভেরিফাইড মানে এই নিচেরগুলো একটা ভেরিফাই হয় নাই, 5টা ওয়ের একটা ওয়ে তো ভেরিফাই করি নাই। হ্যাঁ, সব যে কোনো ওয়ে, ইন্ডেক্স হোক আর না হোক। সো আমরা এর ভিতরে ঢুকলাম। সো এটা হচ্ছে আমাদের সার্চ কনসোলের ভিতরের ইন্টারফেস। সো আমরা ছিলাম ভেরিফিকেশনে ছিলাম। সো আমরা একটু ভেরিফিকেশনে আবার যাই। এই যে সেটিংয়ে ক্লিক করার পরে ওনারশিপ ভেরিফিকেশন। সো আমরা দেখাচ্ছে HTML ট্যাগ দিয়ে সাকসেসফুলি ভেরিফাইড, HTML ট্যাগ দিয়ে আমরা ভেরিফাই করে ফেলাইছি। সেকেন্ড হচ্ছে HTML ফাইল, যেটা আমরা অলরেডি বলছি ফাইলটা রিনেম না করে আপলোড করতে হবে। 3 নম্বর সেকশন হচ্ছে অ্যানালিটিক্স, যেটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। সো সার্চ কনসোল ঠিক যেভাবে ভেরিফাই করতে হয়, অ্যানালিটিক্সও ভেরিফিকেশনের ওয়ে আছে। দুইটার ওয়ে হয়তো ডিফারেন্ট, বাট আপনাকে ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই করতে হবে যে অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা আর আপনার এই ওয়েবসাইটটা একই ব্যক্তির। সো আপনার যদি অ্যানালিটিক্সের অ্যাডমিন অ্যাক্সেস থাকে, আমি আবারও বলতেছি, অ্যানালিটিক্সের অ্যাডমিন অ্যাক্সেস থাকে, যেই জিমেল দিয়ে করছেন সেটার অ্যাক্সেস থাকে, দেন হচ্ছে আপনি যদি অ্যানালিটিক্সের কোড, এখন যেমন সার্চ কনসোলের কোডটা আমরা কোথায় বসাইলাম, হেড ক্লোজের উপরে বসাইছি না? ঠিক সেরকম অ্যানালিটিক্সেরও একটা কোড দিবে, সেই কোডটাও আপনার হেড ক্লোজের উপরে বসাইতে হবে। যদি সেটা আপনি করে থাকেন তাহলে এখানে আর কিছুই করার দরকার নেই, আপনি সিম্পলি এখানে ভেরিফাইতে ক্লিক করলেই আপনার ভেরিফাই হয়ে যাবে। বাট এখন কি আসলো, ভেরিফিকেশন আনসাকসেসফুল, কারণ আমি অ্যানালিটিক্স কোডটাকে বসাইছি, এখনও কিন্তু বসাই নাই। এবং দেখেন এখানে বলেই দিছে ইয়োর ট্র্যাকিং কোড শুড বি ইন দ্য হেড সেকশন অফ ইয়োর পেজ। লাইক অ্যানালিটিক্সও যখন আমরা ক্রিয়েট করব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন আমাকে একটা কোড দিবে, সেই কোডটা আমাকে হেড সেকশনের ভিতরে বসাইতে হবে, হেড সেকশনের ভিতরে বসাইতে হবে। দেন ইউ মাস্ট হ্যাভ দ্য এডিট পারমিশন অফ গুগল অ্যানালিটিক্স প্রপার্টি। আপনাকে অবশ্যই যে অ্যানালিটিক্সটা ক্রিয়েট করতেছেন আপনি, তার এডিট পারমিশন আপনার কাছে থাকতে হবে। যদি এই দুইটা থাকে তাহলে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করলেই আপনার ভেরিফাই হয়ে যাবে। সো যেহেতু আমরা অ্যানালিটিক্স দিয়ে করি নাই, সো এই কারণে আমরা এইটা দিয়ে করতে পারবো না। তবে আমার সাজেশন থাকবে আপনাদের কাছে, আপনারা সবসময় চেষ্টা করবেন HTML ফাইল আর অ্যানালিটিক্স, এই দুইটা ইজিয়েস্ট ওয়ে, এই দুইটা ইজিয়েস্ট ওয়ে দিয়ে আপনার ভেরিফিকেশনটা করে রাখার, মনে থাকবে এই দুইটা ওয়েতে। দেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজার দিয়েও কিন্তু আপনি কি করতে পারেন, আপনার ভেরিফিকেশন করতে পারেন। এখন ট্যাগ ম্যানেজারটা কি? ট্যাগ ম্যানেজারটা হচ্ছে
অনেক সময় দেখা যায় হচ্ছে কি আমরা এখান থেকে যেমন কোড দিয়ে কাজ করতেছি না, কোডটা আমি বসাইলাম, যেমন এই HTML ট্যাগের কোডটা বসাইলাম, আনফরচুনেটলি যেখানে বসানোর কথা আপনি সেখানে বসাইছেন বাট কাজ করতেছে না, এটা হইতেই পারে, কাজ করতেছে না। সো যদি কাজ না করে তখন আপনি কি করবেন? অ্যানালিটিক্সের এক্সেসও আপনার কাছে নাই, সি প্যানেলের এক্সেসও আপনার কাছে নাই, যেহেতু এটা সি প্যানেল ক্লায়েন্ট নাও দিতে পারে। সো একটা প্রবলেম ক্রিয়েট হয় না? সো এই কারণে হচ্ছে গুগল নিজের আরেকটা প্রপার্টি আছে গুগল ট্যাগ ম্যানেজার। সো সেই ট্যাগ ম্যানেজারে যেও সেখান থেকেও আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি ওখান থেকে কোড নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখন কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজার কথাটা লিখি, tagmanager.google.com, তার মানে কি এটা গুগলের প্রপার্টি না? সো আমরা ঢুকলাম এর ভিতরে, আমি কিন্তু জিমেলে লগ ইন করা আছি। এখন এই ডান সাইডে লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন লেখা থাকবে। সো এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন লেখা আছে। সো প্রিভিয়াসলি অনেক ক্লাসে দেখাইছিলাম বলে আমার অনেকগুলো ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের এখানে কিছুই থাকবে না, আপনারা কি করবেন এখানে ক্রিয়েট, এখানে ফাঁকা থাকবে, পুরো সাদা থাকবে, আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন সে আপনাকে বলছে অ্যাকাউন্ট নেমটা বসাও, কোন অ্যাকাউন্টের আন্ডারে তুমি কাজটা করতে চাচ্ছ। সো আমি আমার ওয়েবসাইটের এটাকে আমরা বললাম এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট। বা আপনি যদি মনে করেন যে একটা কোম্পানির এই অ্যাকাউন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় এরকম যে কথার কথা আপনারা তো এটা জানেন যে ক্রিয়েটিভ আইটি বা ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের অনেকগুলো সিস্টার কনসার্ন আছে না, যার মধ্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ স্কুল, ব্রাইট স্কিল, ডিমার্সি, মবডিল, সিনোবিজ, অনেকগুলো ওয়েবসাইট আছে না, অনেকগুলো সিস্টার কনসার্ন। আপনি মনে করেন যে এই গ্রুপ অফ কোম্পানিজের কাজ পাইলেন, সো তার মানে হচ্ছে অ্যাকাউন্ট হবে সিবিজি বা সিও স্যারের নাম দিলেন, আর এইখানে হচ্ছে কন্টেইনার নেম মানে হচ্ছে প্রপার্টি, এইখানে হচ্ছে আপনি ওয়েবসাইটটা বসাবেন। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি যখন এই অ্যাকাউন্টটা চুজ করবেন তখন আপনাকে বলে দিবে এই অ্যাকাউন্টের আন্ডারে কয়টা ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার কাছে আছে। যেমন আপনারা কিসের মধ্যে আছেন, ডিজিটাল মার্কেটিং আছেন না? সো ডিজিটাল মার্কেটিং হচ্ছে অ্যাকাউন্ট, আর ডিএম 2120 হচ্ছে একটা ওয়েবসাইট, ডিএম 2121 হচ্ছে আর একটা ওয়েবসাইট। সো আমরা যদি কেউ যদি জিজ্ঞাসা করে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে, সে কিন্তু অ্যাট এ গ্লান্স বলতে পারবে ডিজিটাল মার্কেটিং আন্ডারে এতগুলা ব্যাচ আছে। সো এইটাই হচ্ছে অ্যাকাউন্ট আর এই কন্টেনারের মধ্যে পার্থক্য। সো আমরা এখানে অ্যাকাউন্টের জায়গায় আমাদের অ্যাকাউন্টটা বসাই দিলাম, দেন কন্টেনার নেমের জায়গায় আমার ওয়েবসাইট। সো আমি আমার ওয়েবসাইটটা কপি করে এই যে বসাই দিলাম। ঠিক আছে, আমরা কি চাচ্ছি, আমরা কি ওয়েবসাইট চাচ্ছি না, ওয়েবটা অ্যানালাইসিস করতে যাচ্ছি না? সো এই যে ওয়েবটা চুজ করলাম, এখন ক্রিয়েটে ক্লিক করলাম। এখন সে বলছে তুমি আমার রুলস রেগুলেশন মানতেছো কিনা? অবশ্যই আমি তোমার রুলস রেগুলেশন মানতেছি। ইএসএ ক্লিক করার পরে এইবার হচ্ছে সে আমাকে একটা কোড প্রোভাইড করবে। এই যে দেখেন আমার একটা কোড চলে আসছে। সো এইটা যদি ক্লোজও করে দেন, এই যে এখানে ক্লিক করলেও এই সেম জিনিসটাই আসবে। সো এখানে সে দুইটা কোড বসাইছে এবং প্রথম কোডটা বলছে এই কোডটা তুমি কোথায় বসাবা, হেড সেকশানে বসাও। এখানে বলেই দিছে এই কোডটা তুমি হেড সেকশনের ভিতরে বসাও। সো আমাদের এই হচ্ছে হেড সেকশন। সো এর নিচে হচ্ছে আমি এই কোডটা বসাই দিলাম হেড সেকশনের নিচে, এই হেডের উপরে। ঠিক আছে, আর তারপরে আরেকটা কোড দিছে, সেটা বলছে এই কোডটা তুমি বডিতে বসাও, পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। সো বডি ট্যাগের ভিতরে বসাও। সো এই হচ্ছে বডি ট্যাগের ঠিক তারপরে কোড শুরু হওয়ার আগে হচ্ছে আমি এটা বসাইলাম, আপডেট ফাইলে ক্লিক করলাম, ফাইল এডিটেড সাকসেসফুল হয়েছে না? এইবার হচ্ছে আমরা আমাদের এই ট্যাগ ম্যানেজার এটা ভেরিফাইতে ক্লিক করি, দেখি ভেরিফাই হয় কিনা। ভেরিফাই হয় নাই। ইউ মাস্ট হ্যাভ দ্য পাবলিশড পারমিশন টু ট্যাগ ম্যানেজার কাউন্ট, সাবডোমেনে করলে তো হওয়ার কথা। সো এটা হচ্ছে আপনাদের যে এক্সাম্পলের কথা বলছিলাম যে অনেক সময় কোডটা আমি যেভাবে বসাইতে বলছে সেইভাবেই কিন্তু বসাইছি, বাট তারপরও কি করতেছে নিচে, তারপরও নেয়। সো এরকম হইতেই পারে। সো এটা প্যানিক করার কিছু নাই, কারণ এটাও একটা মেশিন, এরকম কোনো কারণে নাও হইতে পারে। সো এই কারণে হচ্ছে 5টা ওয়ের যে কোনো একটা ওয়েতে করলেই হবে। যেমন এখানে বলছে হেড পসিবল হচ্ছে কোড অ্যাজ হাই দ্য হেড সেকশন, মানে হেডের উপরে ভিতরে বসাইতে বলছে, হেডের ভিতরে বসাইছি, এটা বডিতে বসাইতে বলছে, বডির ভিতরে বসাইছি। বসানোর পরে আমরা আপডেট ফাইলে ক্লিক করে এখানে ক্লিক করছি, ক্লিক করলে এটা হয়ে যাওয়ার কথা। সো এটা কি সবাই বুঝছেন?
আর লাস্ট আরেকটা অপশন হচ্ছে ডোমেইন নেম প্রোভাইডার। এই কথাটার মানে কি? ডোমেইন নেম প্রোভাইডার, যারা আপনাকে ডোমেইন নেমটা প্রোভাইড করছে। আপনি যদি নেম চিপ থেকে কিনেন ডোমেইনটা, তাহলে তারা প্রোভাইড করছে না? সো এখানে যদি ক্লিক করি, এখানেও একটা কোড দিছে, গুগল সাইট ভেরিফিকেশন একটা কোড দিছে। এই কোডটা আপনি নোটপ্যাডে সেভ করবেন। যাদের কাছ থেকে আপনারা ডোমেইনটা কিনছেন তাদেরকে এই কোডটা পাঠাইতে হবে। পাঠানোর পরে তাদেরকে বলতে হবে যে তুমি এটা হচ্ছে আমার রুটে আপলোড করো, রুটে আপলোড করো। তারা সি প্যানেলে বা তাদের যে সেকশনটা আছে, আপনার যে নামে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের মধ্যে এই কোডটা রাখবে, রেখে আপনাকে জানাবে। দেন আপনি যদি এখানে ভেরিফাইতে ক্লিক করেন তখন এটা ভেরিফাই হয়ে যাবে। সো এটা হচ্ছে সব থেকে বেশি টাইম কনজিউমিং ব্যাপার, কারণ তার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে সে আপনাকে রেসপন্স করবে, তারপরে আপনি কোড দিবেন, দেওয়ার পরে বলবেন, তারপরে বসাবে তারা, বসানোর পরে আপনাকে জানাবে। সো এটা হচ্ছে লং প্রসেস। সো এই জন্য এই 4টা ওয়ের এই প্রসেসটা আপনারা সবসময় স্কিপ করবেন। ডিএনএস রেকর্ড, এই প্রসেসটা আপনারা স্কিপ করে চেষ্টা করবেন বাকি 4টা থেকে যে কোনো 2টা ওয়েতে কাজটা করার। সো এইভাবে করলে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার সার্চ কনসোলের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। ক্লিয়ার সবার? বুঝতে পারছেন না? না আদে মাথা নাড়তেছে উদয়। গুগল অ্যাকাউন্ট কোনটা? গুগল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট এই যে আমাদের যে গুগল অ্যাকাউন্টের আন্ডারে যে আমরা কাজগুলো করতেছি, এই যে আমরা তো গুগল অ্যাকাউন্টে আছি, এটাই তো সার্চ কনসোলে হচ্ছে গুগলের একটা অ্যাকাউন্ট। যেমন কি যে স্যার ওই আমরা ডোমেইন হোস্টিং এর সাথে যে জিমেইল ইউজ করব, ওই জিমেইলের আন্ডারে সব কিছু করব না, নট লাইক দ্যাট। আপনি হচ্ছে গুগলের যে 3টা প্রপার্টির কথা বললাম, এই 3টা প্রপার্টির জন্য আপনি একটা ক্লায়েন্টের জন্য একটা জিমেল আইডি আগে সেট করে নেবেন, সেটা যেটাই হোক না কেন। দেওয়ার পরে যেমন আমি যদি আমার এক্সাম্পলটা বলি, আমার তো অনেকগুলো ক্লায়েন্ট ছিল। সো প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমার একটা করে জিমেল আইডি ছিল। ওই জিমেল আইডি দিয়ে আমি কি করতাম, আমি হচ্ছে অ্যানালিটিক্স, সার্চ কনসোল, মাই বিজনেস 3টারই অ্যাক্সেস ওই জিমেল আইডির আন্ডারে দিতাম। এখন ও হয়তো বা তার নিজের পার্সোনাল যে জিমেল আইডি আছে সেটাতে সে নেম চিপের রেজিস্ট্রেশন করছে, যেমন jahidishubo@gmail.com দিয়ে আমার নেম চিপে রেজিস্ট্রেশন করা আছে। সো ডেফিনেটলি আমি যদি ওয়েবসাইট কিনতে চাই, আমি ওই জিমেল আইডি দিয়ে কিনবো, যেহেতু আমার নেম চিপে। এবার এর মানে এই না যে আমি যদি ওর অ্যানালিটিক্স, সার্চ কনসোল, মাই বিজনেস করতে যাই ওই জিমেল আইডিতে করবো, আমি আমার আরেকটা জিমেল আইডিতে করতেই পারি, বা ওই জিমেল আইডি দিয়ে করলাম, সেটা আমার ব্যাপার। আমি কি বুঝাতে পারছি? আর স্যার যে ধরেন আমিও করলাম, আমার ক্লায়েন্টও যদি তার করুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি অসংখ্যটাতে করতে পারবেন, কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে এক্সেস থাকতে হবে, যেটা আমি আপনাকে এখন দেখাবো। তো এই এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তো এটা হচ্ছে আমাদের স্টেজ 1-এর কাজ, কিভাবে আমরা অ্যানালিটিক এই সার্চ কনসোলটার সাথে আমার ওয়েবসাইটে ব্রিজ করব, ইন্টিগ্রেট করব। এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইউজার অ্যান্ড পারমিশন। এটাতে যদি ক্লিক করি, এই মুহূর্তে এই ওয়েবসাইটের অ্যাক্সেস শুধুমাত্র এই একজনের কাছে আছে, আপনি যে কথাটা বললেন। সো যখনই আমি আমার এটা দিয়ে ভেরিফাই করব এই অ্যাকাউন্টটা কত জনের সাথে শেয়ার করা আছে, সে অন্য জিমেইলেই হোক না কেন, সো সবগুলো এখানে শো করবে। এখন মনে করেন যে ক্লায়েন্টকে আপনি বলতেছেন তোমার সার্চ কনসোলের অ্যাক্সেস আমাকে প্রোভাইড করো। ক্লায়েন্ট বললো আমি জানি না কিভাবে প্রোভাইড করতে হয়। সো আপনাকে কি গাইড করতে হবে না তাকে? তখন তাকে বলবেন তোমার সার্চ কনসোলের অ্যাকাউন্টে ঢুকো, google.com/সার্চ কনসোলে যাও, যাওয়ার পরে তুমি হচ্ছে লেফট নেভিগেশনে লেফট সাইডে দেখবা সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা যে ইউজার অ্যান্ড পারমিশন অপশনটা আছে, ইউজার অ্যান্ড পারমিশনে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা হচ্ছে ডান সাইডে অ্যাড ইউজার কথাটা আছে, অ্যাড ইউজারে তুমি ক্লিক করো। এই যে ক্লিক করলাম, এখন এখান থেকে হচ্ছে আমি যদি ঠিক এই স্টাইলে করি, jahedi.cit.bd@gmail.com দেওয়ার পরে ফুল পারমিশন দিয়ে আমি অ্যাড করে দিলাম। তার মানে যেই ইমেলটা আমি বসাইলাম সেই ইমেলটার এক কাছে অ্যাক্সেস চলে গেছে, আমি কিন্তু আমার এই জিমেল দিয়ে এখন ওটা দেখতে পারবো। এইভাবে হচ্ছে ক্লায়েন্টকে কাছ থেকে অ্যাক্সেস নেবেন। ইভেন আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে এবং আপনার ওয়েবসাইট যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান, আপনি ঠিক এই স্টাইলে তাকে অ্যাক্সেসটা প্রোভাইড করবেন। আর যদি স্যার ক্লায়েন্ট বলে আমার সার্চ কনসোলের আইডি মনে নেই, আইডি মনে হয় মানে এটা, তাহলে তুমি যদি আইডি মনে না থাকে
তুমি আরেকটা ভেরিফাই করে নাও, আরেকটা জিমেল আইডি করে নাও, কোড বসাই দিয়ে তো হয়ে যাচ্ছে, ভেরিফাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবার? ওকে। আর এইখানে হচ্ছে গুগল যে একটু আজকের ক্লাসে শুরুতে বললাম না, গুগল সমস্ত ইনফরমেশন আপনাকে জানাবে। এই যে এখানে দেখেন ওয়ান কথাটা লেখা আছে, এটা নর্মালি আমরা কি জানি, নোটিফিকেশন জানি না, তাই তো জানি নোটিফিকেশন, বাট এটা হচ্ছে মেসেজের সেকশন। দেখেন আমি মাউসটা রাখলে সে আমাকে বলে দিচ্ছে এখানে একটা মেসেজ। দ্যাট মিনস গুগল আপনাকে যে জানাবে, কিভাবে জানাবে, এই মেসেজের মাধ্যমে জানাবে। এই মেসেজের মাধ্যমে গুগল আপনার ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে, এবং সেটা আপনারা এই সেকশন থেকে পাবেন। ক্লিয়ার? সো পরবর্তী সেকশনগুলো আমার কাছে, যেমন এটা তো মাত্র সেট আপ করলাম, সো এখানে স্বাভাবিকভাবে ডাটা একদমই পাওয়া যাবে না, ডাটা একদমই নাই। সো বেটার হচ্ছে আমি আপনাদের, আমার কাছে যে ক্লায়েন্টের এক্সেস আছে সেই এক্সেস দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিই, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল কথাটা লিখব, দেন হচ্ছে এই সার্চ কনসোলে ক্লিক করলাম। আবার কেউ চায় না স্যার আমাদের দেখার জন্য আমাদের এক্সেস দিন ক্লায়েন্টের, দেন আমরা কোনটায় ক্লিক করব, এই চারটা ডটে ক্লিক করব, সার্চ প্রপার্টিতে ক্লিক করব। সো এখান থেকে মনে করেন যে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা দেখতে যাচ্ছি, সো ক্লিক করলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সো এই হচ্ছে আমার ইন্টারফেস ক্রিয়েটিভ আইটির। এবং এখানে যদি আমি এই সেটিংয়ে ক্লিক করি, এখানেও দেখেন এক্সেসের জায়গা আছে, ইউ আর ভেরিফাইড ওনার, এবং আমি হচ্ছে অ্যানালিটিক্স দিয়ে হচ্ছে কি করা হয়েছে, আমাদের এটা অ্যানালিটিক্স দিয়ে ভেরিফাই করা হয়েছে। অ্যানালিটিক্সে এডিট পারমিশন আমার কাছে ছিল এবং অ্যানালিটিক্স দিয়ে ভেরিফাই করছি। দেন হচ্ছে আমরা যদি ইউজারে যাই, সেটিংয়ে যাওয়ার পরে ইউজার অ্যান্ড পারমিশনে যাই, সো অ্যাকচুয়ালি দুইজনের কাছে আরও এক্সেসটা প্রোভাইড করা আছে এটার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা প্রথম থেকে আসি, সেটা হচ্ছে ফার্স্টে ওভারভিউ। এখানে অ্যাকচুয়ালি এই সমস্ত কিছুর ছোট ছোট করে লাইন দেওয়া আছে। সো এইটার দেখার থেকে আমরা ইন্ডিভিজুয়ালি যাই, লাইক পারফরমেন্সে যদি যাই, এই দুটাকে টিক চিহ্ন দিই, সিলেক্ট করলাম, মানে আমি সমস্ত ডাটা চাচ্ছি। সো প্রথমে হচ্ছে ডেট, আপনি যদি চান লাস্ট 1 মাসের ডাটা, আপনি এই ডেটে যে এখান থেকে চুজ করে দিতে পারবেন। আমি চাচ্ছি শুধুমাত্র নভেম্বর না, শুধুমাত্র জানুয়ারির মাসের ডাটা চাচ্ছি, তাহলে এই যে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 31 তারিখ অ্যাপ্লাই করে দিলে আমার সুন্দর মতো জানুয়ারি মাসের ডাটাটা চলে আসছে। আপনি যদি বলেন যে না, আমার হচ্ছে লাস্ট 12 মাসের, 1 বছরের ডাটা লাগবে, আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখন লাস্ট 12 মাসের ডাটা এখানে শো করছে। মানে আপনি চাইলে কাস্টমও করতে পারবেন, আপনি চাইলে ইন্ডিভিজুয়াল মান্থও করতে পারবেন। ওকে, এখন আসেন হচ্ছে আমাদের অ্যানালাইসিসটায় আসি। সো এখানে বলতেছে টোটাল ক্লিকস। টোটাল ক্লিকস কথাটার মানে হচ্ছে যে লাস্ট 1 বছরে কতজন মানুষ আমার ওয়েবসাইটে ক্লিক করছে। কথার মানে হচ্ছে কেউ একজন লিখলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কেউ লিখলো আইটি ট্রেনিং ইনস্টিটিউট, কেউ লিখলো ফ্রিল্যান্সিং কোর্স, লিখে গুগলে সার্চ করলো, সার্চ রেজাল্টে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা আসলো, দেন সে ক্লিক করলো, ক্লিক করে আমার ওয়েবসাইটে যে আসলো, এই যে ক্লিক করে কথা বলতেছো না, এইটাই এখানে বলা হচ্ছে যে লাস্ট 1 বছরে কতজন মানুষ ক্লিক করে তোমার ওয়েবসাইটে আসছে। সো সেটা হচ্ছে 1,36,746 জন আসছে। দেন টোটাল ইমপ্রেশন, এই ইমপ্রেশন কথার মানে হচ্ছে, আমি যদি একটু লিখি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, লিখে আমি এন্টার দিলাম। এখন যদি আমি দেখেন আমার সামনে ক্রিয়েটিভিটি আসছে, আসে নাই কিন্তু অর্গানিকের ভিতরে। দেন আমি যদি একটু নিচে নামি, এখন কি শো করছে? এখন শো করছে, দ্যাট মিনস এইটা একটা ইমপ্রেশন। বাট আমি যদি এই পর্যন্ত থাকতাম, আমার কি ক্রিয়েটিভিটি শো করছিল? না, শো করে নাই কিন্তু। মানে এই পর্যন্ত আসলে আমার ক্রিয়েটিভিটি শো করছে? শো করে নাই, তার মানে আমার ইমপ্রেশনে অ্যাড হবে না। ইমপ্রেশন কথার মানে হচ্ছে দেখা। সো আমি স্ক্রল করে এই যে নিচে নামলাম, এই যে আমি ক্রিয়েটিভিটি দেখছি, ক্লিক করি আর না করি দেখছি তো। সো এখন কিন্তু এটা ইমপ্রেশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। ক্লিক আর ইমপ্রেশন মানে ডিফারেন্সটা বুঝছেন? ইমপ্রেশন মানে হচ্ছে দেখতেছি, বাট ক্লিক করছি কি করি না এটা পরের ব্যাপার, দেখছো তো কাউন্ট হয়েছে। দেন আমি যদি এটা ক্লিক করি, দেন এখানে এক হিসেবে একটা ইউজার হিসেবে অ্যাড হয়ে যাবে। সো এটা হচ্ছে ইমপ্রেশন। আর সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। এভারেজ সিটিআর মানে হচ্ছে কতবার দেখাইলে একজন মানুষ ক্লিক করতেছে। সো 5 বার দেখাইলে একজন ক্লিক করতেছে, বা 7 বার দেখাইলে একজন ক্লিক করতেছে, সেটা একটা এভারেজ দিছে। এভারেজ হচ্ছে 15 বারে
15 বারে একটা করে ক্লিক পড়তেছে, যে 15 বার তার সামনে মানে 15 বার একজন কাস্টমারের ক্ষেত্রে হতে পারে, এটার ক্ষেত্রে বা দুইজনের ক্ষেত্রে হতে পারে যে সার্চ রেজাল্টে ইউজারের সামনে 15 বার দেখাইলে একজন মানুষ ক্লিক করে তোমার ওয়েবসাইটে যাচ্ছে। এটা গেল সেই সেকশন। আর এটা হচ্ছে এভারেজ পজিশন। আপনাদের হচ্ছে এজেন্সি অ্যানালিটিক্স দিয়ে র্যাঙ্ক চেক করা দেখাইছিলাম না, নাকি এসি র্যাঙ্কিং দেখাইছিলাম? এসি র্যাঙ্কিং দিয়ে আপনাদের র্যাঙ্ক চেক করা দেখাইছিলাম, এবং র্যাঙ্ক চেক করার পারপাসটা কি ছিল? আপনার কিওয়ার্ডগুলোর পজিশনটা এই মুহূর্তে কত, রাইট? সো এই যে আমরা বিভিন্ন টুলসের পিছনে দৌড়াই না, সো এই টুলস ছাড়া গুগলেরও একটা টুলস আছে, সেই টুলসের নাম হচ্ছে এই সার্চ কনসোল। সো আপনি আপনার কিওয়ার্ডের পজিশনটা এই সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারতেন। আর ওইখানে আপনাদের গোলটা ছিল কি? একটা কিওয়ার্ড দিয়ে গুগল কত নাম্বার পজিশনে আছে সেই থার্ড পার্টি টুলটা চেক করে বলতো। আর এখানে গুগল নিজেই আপনাকে বলে দিচ্ছে যে এই কিওয়ার্ডের পজিশন হচ্ছে এত, মানে র্যাঙ্ক। আর পরবর্তী সেকশনে যাওয়ার আগে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের শুরু থেকে আমি একটা জিনিস মানে কিছু কিছু টাইমস আপনাদের কাছে মনে হতে পারে যে স্যার গ্যারান্টি দিচ্ছে যে র্যাঙ্কে এনে দিবে, বলি না বা আমার টোন শুনে কি এটা মনে হয় না? এবং আসলেই আমি গ্যারান্টি দিতে পারি। কেন পারি? তার অন্যতম রিজন হচ্ছে কয়েকটা। সো নাম্বার 1, আমি ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্ট করার জন্য কিছু কিওয়ার্ড দিচ্ছি না যে তোমার এই কিওয়ার্ডে কাজ করো তোমার র্যাঙ্কে চলে আসবে, 3 মাসের মধ্যে র্যাঙ্ক আসবে। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি। কিভাবে গ্যারান্টি দিচ্ছি? আপনারা নর্মালি যদি এইচরেফ ইউজ করেন, এসিএম রাশ ইউজ করেন, ঠিক না? সেখান থেকে কিওয়ার্ডগুলো বের করে এনে ক্লায়েন্টকে সাজেস্ট করেন এবং ওই কিওয়ার্ড দিয়ে কাজ করেন। ইভেন সেটা আপনার ওয়েবসাইটও হতে পারে। এখন কথা হচ্ছে আপনারা এই কাজটা কার জন্য করতেছেন? গুগলের জন্য করতেছেন না? এখন গুগল কি আদৌ ওই কিওয়ার্ডটা পছন্দ করতেছে? আদৌ কি ওই কিওয়ার্ডের জন্য মানুষজন আপনার ওয়েবসাইটে যাচ্ছে? আপনাদের কারো কিছু জানা আছে? কেউ বলতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন? না। কিন্তু আমি যে কাজটা করি সেটা হচ্ছে আপনারা যে অ্যাডওয়ার্ডস থেকে শুরু করে এসিএম রাশ এইচরেফ থেকে কিওয়ার্ড রিসার্চ করেন না, আমি যেটা করি সেটা হচ্ছে এই সার্চ কনসোল থেকে হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চগুলো করি। আমি এই জন্য টুলসের পিছনে দৌড়াই না, এবং টুলসগুলো অতটা বেশি পছন্দ করি না আমি এই কারণে। কারণ আমার কাছে জিনিসটা হচ্ছে এরকম যে ওই যেমন ক্লিপিং পাতে যে আমি ইয়েগুলো দেখাইছিলাম খুব দ্রুত কি আমি র্যাঙ্ক এনে দিয়েছিলাম না, তার অন্যতম রিজন ছিল আমি আগে বোঝার চেষ্টা করছি এই বিজনেসের জন্য গুগল কিভাবে ট্রিট করতেছে, গুগলের অ্যাক্টিভিটিস কি। কারণ দিন শেষে ক্লায়েন্ট আমাকে জাজ করবে কিসের উপরে বেস করে? তার সাথে আমার যেই এগ্রিমেন্ট হয়েছে কিওয়ার্ড সেটার উপরেই তো জাজ করবে। সো তার মানে ওই কিওয়ার্ডগুলোর পারফরমেন্সগুলো আমাকে দেখতে হবে, সেই পারফরমেন্সগুলো দেখি হচ্ছে আমি সার্চ কনসোল থেকে। যে কারণে কোনো একটা প্রজেক্ট সাইন আপ হলে সর্বপ্রথম আমি 4টা জিনিস নেই, বিজনেস ইনফরমেশন নেই, সার্চ কনসোলের অ্যাক্সেস নেই, অ্যানালিটিক্সের অ্যাক্সেস নেই, আর মাই বিজনেসের অ্যাক্সেস নেই। এই 4টা অ্যাক্সেস পাওয়ার পরে হচ্ছে আমি আমার পরবর্তী ইনিশিয়েটিভগুলো শুরু করি, পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো শুরু করি। তো যেটার জন্য বললাম সেটা হচ্ছে এই যে প্রথম যে সেকশন দেখতেছেন কোয়েরিজ, আমি যদি একটু নিচে নামি এখানে দেখেন 10টা দেওয়া আছে, আমি যদি একটু বাড়াই 25টা, এখানে দেখেন দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ করে বাইর করছেন যে সার্চ ভলিউম আছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এই কথাটার সার্চ ভলিউম অনেক পাইছেন আপনি। স্বাভাবিকভাবে কি আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না? কিন্তু আমি কাজ করব না। কেন করব না? এখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিয়ে দেখেন কোনো অ্যাক্টিভিটিস নাই, এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে। এই কথাটার মানে হচ্ছে গুগল আমাকে বলে দিচ্ছে লাস্ট 1 বছরে মানুষজন বিভিন্ন কথা লিখে গুগলে সার্চ করতেছে, করে তোমার ওয়েবসাইটে ঢুকতেছে। মানুষজন গুগলে সার্চ করছে এবং তোমার ওয়েবসাইটে ঢুকতেছে কোন কথাগুলো দিয়ে? এই কথাগুলো দিয়ে। সো আমার হচ্ছে একটা সিট কিওয়ার্ড দেখলাম আমি ডিজিটাল মার্কেটিং সিট কিওয়ার্ড। এখন এই সিট কিওয়ার্ড থেকে কি আমাকে কিওয়ার্ড বানাইতে হবে না? বানায় আমাকে ক্লায়েন্টকে পাঠাতে হবে না? সো আমি তাহলে কোন সিট কিওয়ার্ডটা থেকে বানাবো? ডিজিটাল মার্কেটিং সিট কিওয়ার্ড থেকে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা নিব, নিয়ে এই কিওয়ার্ডটা হচ্ছে আমি ক্লায়েন্টকে পাঠাবো। তাহলে এই কিওয়ার্ডে আমি অলরেডি দেখতেছি 921টা ক্লিক আছে যেটা গুগল নিজে আমাকে প্রোভাইড করছে। এখন আপনারা বলেন এই কিওয়ার্ড দিয়ে কাজ করলে কি আমি খুব দ্রুত র্যাঙ্কে আনতে পারবো না? আরও বেশি সামনে আনতে পারবো, এবং শুধু র্যাঙ্কে আনতে পারবো না, মানুষ ট্রাফিক বাড়বে এবং তার সেলটা বাড়বে। কিন্তু প্রথম দিকে যখন আমাদের কোনো একটা আমরা শুরু করি যে কোনো সাইট, মানে একদম ব্লাইন্ড নিউবর্ন সাইট, তো সেটার ক্ষেত্রে তো আপনি কম্পিউটার থেকে কাজ করতে হবে। নিউবর্নের ক্ষেত্রে কম্পিউটার থেকে তখন হচ্ছে আপনি ওই আপনার যে অ্যাপ্লিকেবল হচ্ছে তখন কিওয়ার্ড রিসার্চ করা, কম্পিউটারে কিওয়ার্ড রিসার্চ করে তারপর বের করতে হবে। এই কম্পিটিটর তার কিওয়ার্ড আমি কিভাবে দেখবো? তখন ওই যে টুলস, বিভিন্ন টুলস থেকে রাখবে।
আর আমরা প্রপোজাল পাঠাবো তো নতুন কোনো ওয়েবসাইট কেনা, যে ওয়েবসাইটটা অলরেডি এক্সিস্ট করতেছে বাট ভালো পারফর্ম করতেছে না, তার সেল বাড়তেছে না, তো তাকে প্রপোজ করলেই না আমি কাজটা পাবো। যে খুব ভালো করতেছে তাকে প্রপোজাল দিয়ে লাভ আছে? সে আপনার বা আমার মতো চুনোপুটির কাছে আসবে না, কারণ সে তো অলরেডি ভালো পারফর্ম করতেছে। সো এই কোয়েরিজ কথার মানে হচ্ছে কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো দিয়ে গুগল বলতেছে মানুষজন সার্চ করতেছে এবং ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে। সো এখানে যদি আমি এই এক্সপোর্টে ক্লিক করি, ডাউনলোড এক্সেলে ক্লিক করি, তাহলে দেখি কতগুলো কিওয়ার্ড আছে আমার এখানে। সম্ভবত 1000 কিওয়ার্ড পর্যন্ত দেখায়। সো একটু দেখি কতগুলো কিওয়ার্ড আছে। হ্যাঁ, 1000টা কিওয়ার্ডই আছে, 1000 কিওয়ার্ড এখানে শো করতেছে। সো এইবার হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে এই তীর চিহ্নতে ক্লিক করি, ডাটাতে যাই, ফিল্টারে ক্লিক করি। এইবার হচ্ছে এখান থেকে টেক্সটে যাই, কন্টেইনে ক্লিক করি, করার পরে আমার একটা সিট কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি এই কথাটা লিখে ওকেতে ক্লিক করলাম। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি ডিজিটাল মার্কেটিং কোর্স ফি, ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি। সো দেখেন আমি কিন্তু আমার একটা সিট কিওয়ার্ড দিয়ে কতগুলো কিওয়ার্ড পাইছি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, 65টা কিওয়ার্ড পাইছি। সো এই সিট কিওয়ার্ড থেকে এখান থেকে কি আমি 5টা কিওয়ার্ড নিতে পারবো না বা 10টা কিওয়ার্ড নিতে পারবো না? সো প্রত্যেকটা সিট কিওয়ার্ড এগেনস্টে কিন্তু আমার কিওয়ার্ডগুলো বের হয়ে যাচ্ছে। সো এখান থেকে টপ পারফর্মিং কোনগুলো, যেগুলোতে বেশি ক্লিক করছে সেগুলোই তো আমার টপ পারফর্মিং। সো আমার যদি 5টা নিতে হয় আমি এই প্রথম 5টা নিয়ে নিব। বুঝছেন কথাটা? ইজি না? সো ডিজিটাল মার্কেটার হতে গেলে আসলে এই ধরনের ট্রিক্সগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ইউজ করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি আপনি আপনার নিজের পারফরমেন্সটা ভালো মতো শো করতে পারবেন। ক্লায়েন্টও মনে করবে যে আর সে তো সেই যাবে জিনিয়াস। আচ্ছা, স্যার ধরেন অন্য যারা মার্কেটিং এই কোর্সটা ব্যবহার দিচ্ছে তারাও তো সেম কিওয়ার্ড নিয়ে স্যার মানে কাজ করছে। অন্যদের কি করতেছে এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার ক্লায়েন্টের সেল কিভাবে বাড়বে, আমার ক্লায়েন্টে আমার ইভালুয়েশন কিভাবে করবে। আমার যে কিওয়ার্ড দিয়ে সে এগ্রিমেন্ট করছে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে যদি না পায় তাহলে সে আমাকে ব্লেম করবে, যদি পায় আমাকে প্রেজ করবে। নাকি স্যার ধরেন আমার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, তো আমি যখন এই 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, অন্য যারা আমার মতো সেম সার্ভিস দিচ্ছে তারাও তো আমার এই 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করছে। আচ্ছা, স্বাভাবিকভাবে আমি যদি এখন আপনাদেরকে একটা এসে লিখতে দেই, বললাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নিয়ে আপনারা সবাই একটা এসে লিখেন, আপনারা সবাই তো একই জিনিস নিয়ে লিখতেছেন, তারপরেও তো যে কোনো একজন হচ্ছে ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবেন। কেন ফার্স্ট হবে, কেন সেকেন্ড হবে? সে কাজগুলো কিভাবে করতেছে তার উপরে ডিপেন্ড করতেছে। কে অডিটটা ভালোভাবে করছে, কে অন সাইটটা ভালোভাবে করছে, কে অন পেজটা ভালোভাবে করছে, কে কতটুকু অথরিটিভ সাইডে ব্যাকলিঙ্ক করছে, সব কিছু মিলাই তো হচ্ছে রেজাল্টটা দেয়। সো একই কিওয়ার্ড দিয়ে এরকম হাজার হাজার মানুষ তো কাজ করে, কোটি কোটি মানুষ কাজ করে, বাট তারপরও গুগল সার্চের তো একজন আসে। ক্লিয়ার? বুঝতে পারছেন না জিনিসটা? এর জন্য তো ফ্ল্যাকচুয়েট করবে প্রচুর। হ্যাঁ, এই জন্যই ফ্ল্যাকচুয়েট করে। সো এটা হচ্ছে আমাদের কুয়েরিজের সেকশনটা চলে গেল। ক্লিয়ার সবাই কুয়েরিজটা? সো কুয়েরিজ মানে হচ্ছে এই কথাগুলো লিখে কতজন মানুষ সার্চ করছে, আর এই কথাটা লিখে অ্যাকচুয়ালি ক্লিক করে ঢুকছে কতজন? 45,327 জন ক্লিক করে ঢুকছে। কতবার দেখাইছে? 99,000 বার দেখাইছে, এভারেজ সিটিআর। আর এই কথাটা লিখে সার্চ করলে আমার কিওয়ার্ডের র্যাঙ্ক কত? 1.6। এখন আপনারা বলতে পারেন যে স্যার র্যাঙ্কটা কীভাবে ফ্ল্যাকচুয়েশন আসে, ঠিক না? সো বিষয়টা হচ্ছে এরকম, কথার কথা, ফেব্রুয়ারির 1 তারিখে ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করলে এর র্যাঙ্ক ছিল 1-এ। ফেব্রুয়ারির 2 তারিখে ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করলাম, এর র্যাঙ্ক আসলো 3-এ। ফেব্রুয়ারির 3 তারিখে ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করলাম, এর র্যাঙ্ক আসলো 1-এ। তাহলে আমি যদি 3 দিনের এভারেজ বলি তাহলে এভারেজ কত হয়? প্রথম দিন কত ছিল? 1, পরের দিন কত ছিল? 3, তারপরের দিন কত ছিল? 1, তাহলে টোটাল হলো কত? 4। সো 4কে আমি কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যদি ভাগ করি 1.3, তার মানে আমার হচ্ছে এভারেজ পজিশন হচ্ছে 1.3। এখানে প্রতিদিনের ডাটা আপনি পেয়ে যাবেন, প্রতিদিনের ডাটা। সো এই যে ডেটে যদি ক্লিক করি, এই যে কিওয়ার্ড দিয়ে আমি ক্লিক করলাম, এই দেন ফেব্রুয়ারির 14 তারিখে পজিশন ছিল 1.6, এদিন ছিল 1.4, এদিন হচ্ছে 1.1, এদিন হচ্ছে 1.2, মানে ভাগ করে 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 সে এই পর্যন্ত আসছে।
ক্লিয়ার সবার? আচ্ছা, পরের অপশনটা যদি যাই পেজে, এই পেজে যাওয়া মানে হচ্ছে মানুষজন যে ক্লিক করতেছে আমার ওয়েবসাইটে কিওয়ার্ডগুলো দিয়ে, সে ক্লিক করার পরে কি আমার ওয়েবসাইটে কোনো না কোনো পেজে ল্যান্ড করছে না? সো অ্যাকচুয়ালি কোন পেজে সবচেয়ে বেশি মানুষজন ল্যান্ড করছে? সো হোম পেজে, তারপরে অল কোর্স, প্রফেশনাল, প্রসিডিউর, তারপরে ডিজিটাল মার্কেটিং পেজে মানুষজন ল্যান্ড করতেছে। সো এখান থেকে আমি দেখবো যে যেটা সবার লাস্টে আছে, তার মানে ওই পেজে ল্যান্ড করতেছে না কেউ ব্যক্তি, ক্লিক হচ্ছে না, তার মানে ওই পেজ নিয়ে আমাকে কাজ করতে হবে। কাজ না করি নাই বলেই হচ্ছে ওই পেজে মানুষজন আসতেছে না, ওইটাও সার্চ রেজাল্টে শো করতেছে না। তখন আমরা ওই পেজ নিয়ে নতুন করে কন্টেন্ট দেওয়া, নতুন করে ইমেজ দেওয়া, ইন্টারলিঙ্কিং করে আমি ওই পেজগুলোকে আরও পাওয়ারফুল তৈরি করব। তখন দেখবেন যে ঠিকই আবার ওই পেজগুলোর ক্লিক চলে আসছে। সো ওই যে বললাম স্ট্র্যাটেজি সেট আপ করা, অ্যানালাইসিস করা, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যে কোন পেজটা আমার বেশি ভালো পারফর্ম করতেছে আর কোন পেজে ক্লিক করে মানুষজন নামতেছে না, আসতেছে না, তখন আমাকে ওই পেজ নিয়ে কাজ করতে হবে। দেন এখান থেকে আমি দেখতে পারবো কোন দেশের মানুষজন, এই যে ক্লিক বলতেছি দেখাচ্ছে বলতেছি, সো অ্যাকচুয়ালি কোন দেশে মানুষজন ক্লিক করতেছে, কোন দেশে মানুষজন সামনে দেখাচ্ছে। সো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বাংলাদেশে, তারপরে ইন্ডিয়াতে, তারপরে ইউনাইটেড স্টেটসে, তারপরে সৌদি আরবেতে এই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষজন সার্চ করতেছে। সো আমি যখন অ্যাড ক্যাম্পেইন চালাবো, আমি যখন প্রমোশন করব, আমি যখন আমার অন পেজের কাজগুলো করব, তখন এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার ম্যাক্সিমাম মানুষজন কিন্তু বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে বেশি ফোকাস করব, আমি বলতে পারবো যে হ্যাঁ ইউএসেরও কিছু প্রবাসী বাঙালিরা আছে যারা হচ্ছে আমার এটার প্রতি ইন্টারেস্টেড। বা আমি একটা কাজ করতে পারি, যেহেতু দেখলাম যে এরা ক্লিক করতেছে বা এরা যাচ্ছে, তাহলে কি ইউএসএ প্রবাসী বাংলাদেশের উপরে বেস করে কি আমি একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি না? তাহলে কিন্তু আমার এই ফিগারটা আরও বাড়বে। কিন্তু যদি ধরেন এখানে কথার কথা কিছুই নাই, আমি যদি উগান্ডা চুজ করে দেই, কোনো লাভ আছে? উগান্ডার মানুষের তো ইন্টারেস্ট আমি দেখতেছি না। সো যেখানে দেখতেছি ইন্টারেস্ট আছে, তাদের যদি আমি আরও ভালোভাবে জিনিসটাকে বোঝাই, তাহলেই তো একমাত্র সেল করা পসিবল। কারণ আমার যদি ইন্টারেস্টই না থাকে, আপনি যদি আমার কানে কাছে এসে জ্ঞান করেন, ডেফিনেটলি আমি আরও প্রোডাক্ট কিনবো না। কিন্তু আমার যদি ইন্টারেস্ট থাকে, সেটা আপনি জানতে পারছেন, এইবার যদি আপনি আমাকে একটু পুশ করেন, তাহলে কিন্তু আমি আপনার প্রোডাক্টটা কিনতে পারি। তারপর হচ্ছে ডিভাইস, অ্যাকচুয়ালি মানুষজন কোন কোন ডিভাইস দিয়ে সবচেয়ে বেশি ঢুকছে। সো ঢুকছে হচ্ছে ডেস্কটপ থেকে বেশি ঢুকছে, তারপরে মানুষজন মোবাইল থেকে ঢুকছে আমার ওয়েবসাইটে। সার্চ অ্যাপিয়ারেন্স এটা দরকার নাই, আর এটা তো হচ্ছে এটাও দরকার নাই, এটা হচ্ছে এক্স্যাক্টলি কোন কোন ডেটে মানুষজন কি আসছে সেটা। তারপরের সেকশনটা হচ্ছে ইউআরএল ইনস্পেকশন। ইউআরএল ইনস্পেকশন বলতে বোঝায় যে আমরা তো ডাব্লিউডাব্লিউ ভার্সনে আছি, এইচটিটিপিএস ভার্সনে আছি। সো আমি আমার একটা ওয়েবসাইটের পেজ নেই, সো আমরা হচ্ছে সামহাও টের পাইলাম যে আমার ওয়েবসাইটের একটা পেজ আমি ডাউট যে ইন্ডেক্সের ওখানে শো করতেছে না, ইন্ডেক্সের মধ্যে শো করতেছে না। সো আমরা নর্মালি ধরে নেই কি এই পেজটা গুগল ইন্ডেক্স করে নাই, বাট আমি কি শিওর যে গুগল ইন্ডেক্স করে না? এমনও তো হতে পারে নেটের কারণে আমার এটা শো করে নাই, হইতে পারে না? সো আমি অ্যাকচুয়ালি ওভার শিওর হতে চাচ্ছি। সো আমি আমার এই ইউআরএলটা, এটা তো লাইভ ঠিক না, আমি এই ইউআরএলটা এই পারফরমেন্সের মধ্যে বসাইলাম, বসানোর পরে এখান থেকে দুইটা জিনিস কাইটা দিলাম। এখন আপনারা বলেন এই ইউআরএলটা কি এক্সিস্ট করতেছে? শিওর তো এক্সিস্ট করতেছে না। সো এখন আমি মনে করেন যে চেক করব যে এই পেজটা গুগল তার মেমোরিতে রাখছে কি রাখে নাই, আমি গুগলকে কোশ্চেন করব। সো এটা দিয়ে আমি এন্টার দিব, এই যে রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, মানে গুগলের মেমোরিতে চেক করে তোমাকে জানাচ্ছি। সো সে কি জানালো? ইউআরএল ইজ নট অন গুগল। তুমি যেই পেজটা বসাইছো, এই যে পেজটা, এই পেজটা গুগলের মেমোরিতে নাই। আমি এখন কিন্তু শিওর হয়ে গেলাম এই পেজটা সে ইন্ডেক্স করে নাই। আচ্ছা, সো এখানে দেখে রিকোয়েস্ট ইন্ডেক্সিং কথা বলা আছে, ওই যে বলছিলাম আপনাদের গুগলের সাথে কমিউনিকেশন করার ওয়ে। সো এই পেজটা আপনার ওয়েবসাইটের একটা পেজ গুগল ইন্ডেক্স করে নাই। সো যেহেতু ইন্ডেক্স করে নাই, তাহলে কি এখন ইন্ডেক্স করাইতে হবে না? সো ইন্ডেক্স কিভাবে করাবেন? এখানে বসানোর পরে ফার্স্টে চেক করে দেখবেন সেই ইউআরএলটা গুগলের মেমোরিতে আছে কি নাই। সো যখন দেখলেন যে নাই, তখন কি করবেন? আচ্ছা, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে যে অপশনটা আছে, এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে এই পেজটার জন্য গুগলের কাছে একটা রিকোয়েস্ট যাবে যে গুগল এই পেজটা তোমার মেমোরিতে নাই, এটা তুমি তোমার মেমোরিতে অ্যাড করো। আমি কি বুঝাতে পারছি সবাইকে? শিওর? আচ্ছা, আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের একটা পেজ গুগল ইন্ডেক্স করছে কি করে না আপনি শিওর না, বুঝতেছেন না,
আপনি সাইট ইন্ডেক্সও চেক করলেন, সেখানেও দেখলেন যে নাই। সো আপনি এখন একটু শিওর হতে চাচ্ছেন, আপনি আপনার সার্চ কনসোলে এসে পারফরমেন্স এসে ওই ইউআরএলটা এখানে বসাবেন, বসানোর পরে এন্টার দিবেন, দিলে গুগল আপনাকে বলে দিবে, গুগল আপনাকে বলবে এই পেজটা তার মেমোরিতে আছে কি নাই। মেমোরি বলতে বোঝাচ্ছি তার কাছে ইন্ডেক্স করা আছে কি নাই। সো আপনি দেখলেন লেখা আসছে ইউআরএল ইজ নট অন গুগল, এই ইউআরএলটা তার ইন্ডেক্সের মধ্যে নাই। তাহলে এখন যদি তার ইন্ডেক্সের মধ্যে না থাকে তাহলে লস কার? আপনার। তাহলে মানে সার্চ রেজাল্টে শো করবে না। এখন আপনি কি চাচ্ছেন এটা যেন সে ইন্ডেক্স করে। সো এখন কি করবেন, গুগলকে রিকোয়েস্ট করবেন, যে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করলে এটার নোটিফিকেশনটা গুগলের কাছে যাবে, মানে হচ্ছে গুগলের কাছে একটা মেসেজ যাবে এই পেজটা তোমার মেমোরিতে নাই, তুমি এই পেজটা নতুন করে ইন্ডেক্স করো। এটার কাজ হচ্ছে সেটা। আর এটাই বললাম যে এইভাবে হচ্ছে আমরা গুগলের সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ করি, আমার ওয়েবসাইট সম্পর্কে গুগলকে আমরা জানাই। আমরা যখন এইভাবেই করবো, প্রথমে এখানে এসে লিঙ্ক পেস্ট করে আগে যদি ইন্ডেক্স থাকে তাহলে তো চেক করে দেখতে পারেন, তখন দেখবেন যে হ্যাঁ এখানে লেখা আছে নটের জায়গায় ইউআরএল ইজ অন গুগল, এই কথাটা লেখা আছে। আমরা কি প্রত্যেকটা পেজ আলাদাভাবে পার্টিকুলার ইন্ডেক্স করে দিব না যদি ইন্ডেক্স না থাকে? না, ওটা আমি আপনাদের দেখাই দিব। সো ওটা নিয়ে টেনশন করেন না, ওটা দেখাবো। সো এটা হচ্ছে আমি আপাতত ইন্ডিভিজুয়াল একটা পেজের কথা বললাম। যেমন এটা হচ্ছে আমার ডেফিনেটলি এখনো পর্যন্ত ইন্ডেক্সে নাই। এই যে এটা এখনো পর্যন্ত মাত্র তো সাইটটা লাইভ করলাম। সো এই কারণে এই পেজটাও কিন্তু গুগলের মধ্যে ইন্ডেক্স করা নাই। সো এটা ক্লিয়ার সবার? তারপরে এই কভারেজ ইস্যু কথা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের পারফরমেন্সটা, পুরো ওয়েবসাইটকে সে কভার করে আপনাকে একটা রিপোর্ট তৈরি করছে, সেই রিপোর্টের মধ্যে বলছে এরর, তোমার ওয়েবসাইটে কয়টা ভুল আছে, একটাও ভুল নাই আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে যদি ভুল থাকতো সেইখানে আমাকে বলে দিত। আপনারা ওই যে এজেন্সি অ্যানালিটিক্স দিয়ে, এসি র্যাঙ্কিং দিয়ে, এসিএম রাশ দিয়ে কি অডিট করেন না? সো এই অডিটের জিনিসগুলো এখানে পাওয়া যায়। সো এখানে আমার ওয়েবসাইটে তেমন কোনো এরর নাই। দেন ভ্যালিড উইথ ওয়ার্নিং, এই কথাটা মানে হচ্ছে আপনাদের পরীক্ষা নিচ্ছে, এখন আপনারা মনে করেন ঘাড় ঘোরাচ্ছেন, একবার এদিক তাকাইতেছেন একবার ওদিক তাকাইতেছেন, আমি আপনাকে সাজেস্ট করলাম যে স্যার এরপরে যদি আপনি ঘাড় ঘোরান আপনার আমি খাতা নিয়ে নিব। তার মানে কি এরপরে, এইবার তো আর কিছু করিনি, বাট এবার কি করছে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। সো এইটার মানে হচ্ছে গুগল আপনাকে এই মুহূর্তে পেনাল্টি দিচ্ছে না, এই মুহূর্তে আপনার জন্য কোনো ওয়েবসাইটের জন্য মার্কিং কাটতেছে না, বাট সে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। এরকম কোনো ইস্যুস আছে কি না? সো এরকমও কোনো ইস্যুস নাই, যেটা হচ্ছে আমরা ওই যে অ্যাটেনশন চিহ্নগুলো দেই আর কি। সো এটা সেই ধরনের কোনো প্রবলেম নাই। আমার ওয়েবসাইটে ভ্যালিড কি? ভ্যালিড হচ্ছে আমার 62টা জিনিস ভ্যালিড, 62টা জিনিস ভ্যালিড সে আমাকে দেখাইছে। এক্সক্লুড 31টা, এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, রিডিরেক্ট, ক্যানোনিক্যাল, এই কথাটার মানে কি? সো এক্সক্লুড কথাটা মানে কি? মানে হচ্ছে আমার ওয়েবসাইটে 3টা পেজ বা একটা পেজে ব্রোকেন লিঙ্ক আছে, এটা কি ভুল? ঠিক কি না? ভুল। গুগল কি এর সলিউশন দিছে ব্রোকেন লিঙ্ক ঠিক করার? দেয় নাই? ওকে, ব্রোকেন লিঙ্ক ঠিক করার জন্য গুগল কি কোনো সলিউশন দিছে? কি কি জানো নামটা? নাম কি আরিশ? আরিশ না নাম? আপনার নাম জিজ্ঞেস করিনি, আপনার নাম আমি জানি। ওই যে কি যেন নামটা, ওই যে ওটাই বললাম। গুগল বলছে না যে অ্যারিশ করতে? কি দিছে সলিউশন? মনটা চাইতেছে না এখন সাদের লয়ে ফালাই দিই সাদেরতে। কে বলতে পারবে ম্যাম? আস্তাগফিরুল্লাহ। কোশ্চেনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে এটা সলভ করবেন কিভাবে? ব্রোকেন লিঙ্ক সলভ করে আমি দেখাইছি না? ছিলেন আপনাদের গাইডলাইনের ক্লাসে ছিলেন আপনি। আচ্ছা, ওই যে স্যার কোন একটা লিংকে যদি স্যার কোন ল্যান্ডিং পেজ, দুইটা জিনিস বলছিলাম, ডুপ্লিকেট বা ব্রোকেন লিঙ্ক যদি হয়, একটা হচ্ছে রেলিভেন্ট লিঙ্কটা ওখানে বসাই দেওয়া, ঠিক না? অথবা লিঙ্কটাকে সরাই দেওয়া, তাহলে তার ব্রোকেন লিঙ্ক থাকতেছে না। দেন আপনার ওয়েবসাইট যদি ডুপ্লিকেট হয়, ডাব্লিউ নন ডাব্লিউ ভার্সন হয়, তাহলে এটা সলভ করার ওয়েটা কি? আর
আরও একটা ওয়ে বলছিলাম, রিডিরেকশন। হয় রিডিরেকশন করবেন অথবা ক্যানোনিক্যাল করবেন, দুইটার যে কোনো একটাতে ওয়ে করলেই হবে। সো এইটার মানে হচ্ছে, এক্সক্লুড কথার মানে হচ্ছে ব্রোকেন লিঙ্ক প্রবলেম, ডুপ্লিকেট প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ করার ওয়ে গুগল বলছে রিডিরেকশন করো বা ক্যানোনিক্যাল করো। সো আমি যদি এটা করে থাকি বা এটা যদি করি, তাহলে কি সেটা গুগল আর ভুল ধরবে? আমার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে, সেই জায়গায় আমি কি করলাম, রিডিরেকশন করলাম। আমার ওয়েবসাইট ডুপ্লিকেট আছে, সেই ডুপ্লিকেটটা আমি কি করলাম, ক্যানোনিক্যাল ট্যাগ করলাম। সো ক্যানোনিক্যাল ট্যাগ করলে কি আমার ওই প্রবলেমটা তো সলভ, বাট ওইটা কি ভ্যানিশ হয়ে গেছে? মানে আপনি কি মুছে আবার নতুন করে লিখছেন? না তো, প্রবলেমটা তো আছে, বাট গুগল যেভাবে বলছে সেইভাবে আমরা প্রবলেমটা সলভ করছি। সো যদি সলভ করে থাকি তাহলে কি গুগল আর এটা এররের মধ্যে ধরবে? তখন সে বলবে এটা এক্সক্লুড করতেছি কেন, মানে বাদ দিচ্ছি আমি কেন, কারণ আমি যেই প্রবলেমটা বলছি, আমি যেই সলিউশনটা বলছি সেই সলিউশনটা তুমি করছো। তো এই কারণে এই জিনিসগুলোর জন্য আমি তোমাকে আর পেনাল্টি দিচ্ছি না, আমি তোমাকে আর মার্ক কাটতেছি না। সো এই জিনিসগুলো কোনটা? এই জিনিসগুলো হচ্ছে এই যে ক্যানোনিক্যাল, এই যে রিডিরেক্ট, এগুলো তুমি করছো। সো এই পেজগুলোর জন্য আমি আর তোমাকে এখন কি করতেছি না, মার্কিং কাটতেছি না। এই জন্য এটাকে এক্সক্লুডের ভিতরে রাখছে। ক্লিয়ার? বলেন। কন্টেন্টের মধ্যে যদি ওই যে কিওয়ার্ড ডেন্সিটি বেশি হয় ওটা কি দেখা যাবে? না, ওটা কোথায় এখন এটা কন্টেন্ট করে ফেললাম, পাবলিশ করলাম, বাট কিভাবে ওইটা হচ্ছে ইউএস থেকে দেখবেন, ইউএসটা নিচে ইয়ে দেয় না, ওর মধ্যে দেখবেন লেখা থাকে কিওয়ার্ড ডেন্সিটি কি পরিমাণ। তারপরের অপশনটা হচ্ছে সাইট ম্যাপ। এই সাইট ম্যাপ কথাটার মানে হচ্ছে, সাইট ম্যাপ কথাটার মানে হচ্ছে আমার ওয়েবসাইটের পেজের লিস্ট, যেটা আমরা গুগলের জন্য তৈরি করি, ঠিক না, বা গুগল তৈরি করতে বলছে। সো আমার ওয়েবসাইটে যদি একটা ফুল স্টপও চেঞ্জ হয়, আমার উচিত হচ্ছে এইখানে সাইট ম্যাপ কথাটা লেখা। লাইক আমি যদি এই কথাটা এইভাবে লিখি, sitemap.xml লিখে এন্টার দিলাম। সো এই যে সাইট ম্যাপ কথাটা আসলো, এই সেকশনটা আমরা এখানে বসাই দিব। বসায় হচ্ছে আমি এই সাবমিটে ক্লিক করব, সাবমিটিং সাইট ম্যাপ। তার মানে হচ্ছে গুগল উইল পিরিয়ডিক্যালি প্রসেস ইট অ্যান্ড লুক ফর চেঞ্জেস, ইউ উইল বি নোটিফাইড ইফ এনিথিং গোজ রং উইথ ইন দ্য ফিউচার। লাইক আমি এই সার্চ কনসোলে সাইট ম্যাপটা সাবমিট করা মানে হচ্ছে আমি গুগলকে রিকোয়েস্ট করলাম, গুগল আমার ওয়েবসাইটে আবার নতুন করে আসো, আমার ওয়েবসাইটে কোনো চেঞ্জ হয়েছে। তখন গুগল আপনার ওয়েবসাইটে আবার আসবে, নতুন করে পুরো ওয়েবসাইটটা আবার সে ক্রল করে ইন্ডেক্স করার চেষ্টা করবে। বুঝতে পারছি? সো একটু আগে মনে কেউ একজন কোশ্চেন করতেছিল যে আমি কি পেজগুলো ইন্ডেক্স করার জন্য এটা করব, ইন্ডিভিজুয়াল পেজ দিয়ে দিয়ে কি ইন্ডেক্স করাবো কিনা? না, আপনারা শুধুমাত্র সাইট ম্যাপটা যদি বসায় দেন, তাহলে আপনার ওয়েবসাইটটা টোটালি আবার নতুন করে হচ্ছে ক্রল করবে এবং ইন্ডেক্স করবে পুরো ওয়েবসাইটে। সেক্ষেত্রে একটা একটা করে দেওয়ার দরকার নাই, কারণ এই সাইট ম্যাপের ভিতরেই তো আমার পুরো পেজের লিস্টটাই আছে। কোথায়? হ্যাঁ, এখানে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের পরে sitemap.xml কথাটা বসাবেন। কি 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 কোথায়? এই টেমপ্লেটটা একটু খেয়াল করেন, এটা বলবেন। এখন দেখা যাচ্ছে না, আরো বড় করব। ঠিক আছে, এখানে তাহলে আমার কি বসাইতে হবে? এই পর্যন্ত আছে, আমাকে এখানে লিখতে হবে সাইট ম্যাপ, লিখতে হবে sitemap.xml। হ্যাঁ, এরপরে হচ্ছে যে বললাম গুগলকে আমি একটা জানাইলাম, এবার হচ্ছে গুগল তার সময় মতো আসবে আপনার ওয়েবসাইটে ক্রল করার জন্য। ওকে, তারপরের সেকশনটা হচ্ছে রিমুভাল সেকশন। সো এই রিমুভালের ভিতরে একটা হচ্ছে টেম্পোরারি রিমুভাল। বেসিক্যালি এটাই হচ্ছে দরকার, এই একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে টেম্পোরারি রিমুভাল। মানে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট ধরলাম, সেটা হচ্ছে জিন্স বা বোরখা ধরলাম, একটা প্রোডাক্ট আছে, সেটা লিখে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটকে গুগলের টপ পজিশনে পাচ্ছেন, আপনি ফার্স্টেই পাচ্ছেন। রাইট নাও মনে করেন যে এই কন্টেন্টটা বা এই প্রোডাক্টটা আপনার কাছে সোল্ড আউট নাই। এখন আপনি কোনো কারণে বা এই পেজটা নিয়ে আপনি একটু কাজ করতে যাচ্ছেন, আপনি কোনো কারণে চাচ্ছেন না এই পেজটা সার্চ রেজাল্টে শো করুক, কারণ শো করলে কি মানুষজনের প্রতি আপনার প্রতি একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না? সো শো করলে তো সমস্যা। আবার আপনি যদি পেজটাকে ডিলিট করে দেন, তাহলে ব্রোকেন লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, মানুষজন তো জানে এই পেজটা সম্পর্কে,
আবার হচ্ছে ডিলিট করে দিলে আবার পরবর্তীতে র্যাঙ্কে আসতে থেকে আপনার আবার নতুন করে শুরু করতে হবে না। সো এই ধরনের জিনিসের জন্য এই টেম্পোরারি রিমুভালের একটা সেকশন। আপনি আপনার পেজের, আমি যদি এই নিউ রিকোয়েস্টে ক্লিক করি, এখানে দেখেন ইউআরএল বসানোর জায়গা আছে। সো কথার কথা আপনার সেই বোরখার পেজের ইউআরএলটা আপনি এখানে বসায় আপনি সাবমিট দিলেন, দিলে গুগল পরবর্তীতে যতদিন না পর্যন্ত আপনি এই লিঙ্কটা রিমুভ করবেন ততদিন পর্যন্ত গুগল কি করবে, সার্চ রেজাল্টে আপনার এই পেজটা শো করবে না। হ্যাঁ, আপনাকে তো রিমুভ করতে বলিনি। আপনি দেওয়ার পরে এইখানে চলে আসবে, আসার পরে এখানে আবার প্রসেস সিম্বল থাকবে। ওইটা দিয়ে করলে সমস্যাটা কোন জায়গায়, আপনি যদি রোবট টেক্সটে দিয়ে পেজটা ডিসঅ্যালাউ করে রাখেন গুগল তো ওটা ইন্ডেক্স করবে না, সেক্ষেত্রে কি আপনার র্যাঙ্ক ফল করার চান্স থাকবে না। সো রোবট দেওয়া মানে হচ্ছে আপনি পুরোটাই ব্লক করে রাখতেছেন। সো সার্চ ইঞ্জিন দেখাবে না, কেউই দেখাবে না, কিন্তু আপনি এটা দিলে মানে হচ্ছে গুগল বুঝলো যে আপনি হচ্ছে কিছু সময়ের জন্য এটা সার্চ দেখাতে চাচ্ছেন না। সো আপনার র্যাঙ্ক কিন্তু রিমেইন সেম পজিশনেই থাকবে, লাইক 301 আর 302 রিডিরেকশনের মতো। মনে আছে দুইটা ডিফারেন্সটা কি, 301 আর 302? আরিশ বলেন তো। এক্স্যাক্টলি, লাস্ট ওয়ান এসিও সাকিব, টেম্পোরারি 302টা কি? ও আগে ওর কোশ্চেন করি না, তার আগে ও না মাথা নামাই দিয়েছে। স্যার আপনি বলেন 302 রিডিরেকশন মানে কি? একটা মানে কি? আমি একটাই জিজ্ঞেস করছি, 30 রিডিরেকশন কত মানে কি? আমি জিজ্ঞেস করছি 302 রিডিরেকশন কত মানে? এইরকম কোনো কিছু ম্যাম, আপনি বলেন কাজ কি? স্যার আপনি বলেন, মনে আছে এটা কি? টেম্পোরারি পেজটাকে ব্লক করে রাখে। স্যার আপনি বলেন, লুকাইতেছেন, আপনি বলেন। স্যার এই যে স্যার আরেকজন এখানে জিজ্ঞেস করেন, স্যার আমার জিজ্ঞেস করতেছেন। বলেন শুনি। স্যার ভুলে গেছি স্যার, এই যে আমার মনে হলো যে প্রথম শুনলাম 302। রিডিরেকশন দুই ধরনের হয়, আপনার মধ্যে তো অনেকে পারছে, সো ডেফিনেটলি তাহলে মানে বলছি অবশ্যই এগুলো অবশ্যই বলার কথা। রিডিরেকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে 301 রিডিরেকশন আর একটা হচ্ছে 302 রিডিরেকশন। সো 302 আর 301 বোঝার সহজ উপায় হচ্ছে, একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, ধরেন আপনাদের নিচে একটা টেইলর আছে, বা মনে করেন যে নিচে হচ্ছে প্রিমিয়াম সুইটসের দোকান আছে না, আমরা সবাই কিন্তু জানি প্রিমিয়াম সুইটসের দোকানটা এখানকার নিচে। এখন আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এরা মনে করেন এখান থেকে দোকানটাকে শিফট করে মেহের প্লাজাতে নিয়ে গেল। তো এখানে একটা সাইনবোর্ড লেখা আছে যে স্থান পরিবর্তন, মার্চের 1 তারিখ থেকে প্রিমিয়াম সুটসটা মেহের প্লাজা থেকে পাওয়া যাবে, দিয়ে একটা সাইনবোর্ড টাঙায় রাখছে। সো আপনি আসলেন, আমি আসলাম, সবাই কিন্তু দেখলাম যে আচ্ছা এখানে এই কাজ আছে। এখন বলেন নেক্সট টাইম কি আপনি আবার আসবেন এখানে? আপনি সরাসরি কিন্তু ওখানেই যাবেন। আর আরেকটা সিনারিও হচ্ছে এরকম, ওইখানে লেখা আছে যে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রিমিয়াম সুটস বন্ধ থাকবে। সো তার মানে বা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রিমিয়াম সুটসের দোকানটা পাওয়া যাবে হচ্ছে মেহের প্লাজা থেকে। সো আপনি গেলেন, যাওয়ার পরে এই মেসেজটা যখন দেখলেন, অ্যাটলিস্ট 10 তারিখ পর্যন্ত তার আপনি আসবেন না, 10 তারিখের পর আপনি আবার আসবেন, ঠিক না? সো এই যে প্রথমটা বললো যে স্থান পরিবর্তন, তার মানে কি পার্মানেন্টলি সে এখান থেকে ওইখানে শিফট হয়ে গেছে। তাহলে এখানে যে একটা প্রিমিয়াম সুটস ছিল, এটা কি আপনার মেমোরিতে স্টোর করে রাখার দরকার আছে? আপনি নতুনটা স্টার করবেন যাতে পরবর্তীতে আপনি সরাসরি ওইখানে যান। সো এটাকে বলা হয় পার্মানেন্ট রিডিরেকশন 301। আর টেম্পোরারি মানে হচ্ছে আমি আসলাম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ রাখতে বলছে, তার মানে আমার মেমোরিতে রাখবো না, অ্যাড্রেস ভোলা যাবে না, আজকে হয়তো নাই, কালকে হয়তো নাই, বা 10 তারিখ পর থেকে আবার এখানে বসবে, তার মানে এই অ্যাড্রেসটা আমি আমার মেমোরিতে রাখবো। সো এটাকে বলা হয় টেম্পোরারি রিডিরেকশন। সো গুগল যখন আপনার ওয়েবসাইটে আসবে, সে তো এই রিডিরেকশনটাগুলো দেখবে। সো সে যদি দেখে 301 রিডিরেকশন করছেন, তখন সে কি করবে, কি তাকে চেঞ্জ করে যেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে সে সেইটাকে মেমোরাইজ করে রাখবে, আর প্রিভিয়াসটা আলটিমেটলি সে ডিলিট করে দিবে। সো যেহেতু পার্মানেন্ট, পিছনেটা তো মনে রেখে সে তো নিজের মেমোরি ভারী করার দরকার আছে, তখন সেটা করে না। আর টেম্পোরারি কথার মানে হচ্ছে সে এটা মাথায় রাখে, এখন আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে, বাট প্রিভিয়াসটা আমি ডিলিট করতে পারবো না, সে আবার এখানে ব্যাক করবে। ক্লিয়ার জিনিসটা?
সো এই টেম্পোরারি রিমুভাল কথাটা মানে হচ্ছে সার্চ রেজাল্টে কিছু সময়ের জন্য আপনি এই পেজটা দেখাইতে চাচ্ছেন না, এটা। সো এখান থেকে আপাতত যেহেতু যেই অবস্থা, এখান থেকে আপাতত এটাই মাথায় রাখেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের কেউ কোশ্চেন করতে পারে, এই জন্য যে বলে রাখতেছি। সো এটা হচ্ছে আপনারা আরও ফিউচারে গেলে আমি তো আরও ডিটেল বলবো, কিন্তু কথা হইতেছে শুধু শুধু দিয়ে লাভ নাই যদি আপনারা বেসিক জিনিসগুলো মনে না রাখতে পারেন। সেফ সার্চ ফিল্টারিং মানে হচ্ছে যে অনেক সময় হচ্ছে অনেকে অনেক ধরনের কথা লিখে সার্চ করে, লাইক ড্রাগ কথাটা লিখে সার্চ করে, অনেকে বিভিন্ন ধরনের ওয়ার্ড লিখে সার্চ করে। সো আপনি যদি এরকম ধরনের ওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখেন, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, কেউ যদি ওই ধরনের কথা লিখে সার্চ করে তাহলে সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা শো করবে না। মানে আপনি দেখলেন যে ড্রাগ কথাটা লিখলে বা কোনো স্ল্যাং কথাটা লিখলে আপনার ওয়েবসাইটে সার্চ রেজাল্টটা আসতেছে, সামহাও আসতেছে। সো আপনি চাচ্ছেন না যে এই ধরনের কথা লিখলে যদি আমার ওয়েবসাইটে আসে তাহলে মানুষজন হাসাহাসি করবে যে আচ্ছা দেখছো অমুক কথাটা লিখছি, ওই ওয়েবসাইটের নাম আসছে। এই নামটা কিন্তু আপনার ব্র্যান্ডিংয়ের জন্য যথেষ্ট। সো ওইটা থেকে অ্যাভয়েড করার জন্য যদি দেখেন ওইরকম, তখন এই কাজটা করতে হয়, সেফ সার্চের এই নামটা দিয়ে দিতে হয়। আউটডেটেড কন্টেন্ট বললেও আপনারা বুঝবেন না, এই জন্য আমি কইতেছি না, কারণ যা অবস্থা। আচ্ছা, আউটডেটেড কন্টেন্ট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আউটডেটেড হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে, আপনি চাচ্ছেন না এই পেজের কন্টেন্টটা এই মুহূর্তে গুগল ইন্ডেক্স করুক। সো আপনার একটা কন্টেন্ট বা একটা পেজ মনে করেন 10 বছর ধরে সেম জিনিসই আছে, কোনো চেঞ্জ নাই, কিচ্ছু নাই, তা ওই পেজের জন্য গুগল যেহেতু অলরেডি মার্ক করে রাখছে, ওর থেকে যারা ভালো কন্টেন্ট দিচ্ছে তারা কি আপনার থেকে আগায় যাচ্ছে না? সো শুধু শুধু ওই কন্টেন্টটা যদি আপনি রাখেন তাহলে প্রবলেমটা কোন জায়গায় হয়, যখন গুগল কম্পেয়ার করে, যেমন একটু আগে আপনাদের এসে লিখতে কথা বললাম না, তো সবাই কি সেম কোয়ালিটি লিখবেন? একজনের টোন হয়তো ভালো থাকবে, একজন হয়তো ভালোভাবে লিখছেন, গ্রামাটিক্যাল মেনটেন করছেন, বাট মিনিং আসতেছে না, বা যেই ওয়েটা মানে শুনতে ভালো শোনা যায় ওগুলো হয়তো নাই। সো যত দিন যাচ্ছে তত তো কম্পিটিশন বাড়তেছে, তত বেশি ভালো ভালো লেখা আসতেছে। সো তখন হচ্ছে দেখা যাচ্ছে তাদের সাথে কম্পেয়ার যদি করে গুগল, তখন দেখা যাচ্ছে আপনি অটোমেটিকলি আরও পিছিয়ে চলে যাবেন। সো বেটার হচ্ছে আউটডেটেড কন্টেন্টগুলো আপনি আগে গুগলকে বলে দেন এটা আমার আউটডেটেড কন্টেন্ট, সো এটার জন্য আবার নেগেটিভ মার্কিং করো না। কোথায়? হ্যাঁ, শো তো করবে, বাট ওটার জন্য মার্কিং না করার জন্য আপনি গুগলকে বলে দিচ্ছেন। যেমন স্যার কন্টাক্ট পেজ তো একটা মানে ফিক্সড কন্টেন্ট, এটা কি আমি মার্কেট বলতে বলে রাখবো? কন্টাক্ট পেজ, হ্যাঁ ডেফিনেটলি গুগলকে এটা বলে রাখার লোক কোনো ইয়ে নাই, না বলে রাখলে কেউ নাই, কারণ আপনার যে কন্টাক্ট পেজ আর একজনের সেম কন্টাক্ট পেজ। এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এই ধরনের জিনিসগুলো। আর এই পুরো সেকশনটা পেজ এক্সপিরিয়েন্সের এই পুরো সেকশনটা হচ্ছে এই আপনাদের যে অডিট করার সময় বলছিলাম না কোর ওয়েব ভাইটাল আপডেট, 3টা সেকশনের উপরে, এই পুরো সেকশনটা হচ্ছে তার উপরে, এই কোর ওয়েব ভাইটাল আপডেটের উপরে পুরো সেকশনটা ডিপেন্ড করে। সো মোবাইলে আমার ওয়েবসাইটটা কেমন, 0 বলছে, কোর হচ্ছে 0, বাট ইমপ্রুভমেন্ট আছে, অল গুড, মানে হচ্ছে গুড কততে 90 বা তার উপর হলে গুড না। সো আমার ওয়েবসাইটটা 90 না, এই কারণে অ্যাটেনশন চিহ্ন দিয়ে রাখছে। আর ডেস্কটপে যদি যাই, ডেস্কটপে 57টা বলছে পোর, মানে 50-এর নিচে, জাস্ট বিকজ আমাদের ওয়েবসাইটটা রিডিজাইন হচ্ছে। আপনারা হয়তো মার্চের মাঝামাঝি দিকে আমাদের নতুন একটা রিডিজাইন সাইট দেখবেন, যে সাইটটা পুরোটাই বাংলায়, এবং এই সাইটে পুরো কন্টেন্ট হচ্ছে আমার টিম করতেছে। আর ডেডলাইন হচ্ছে নেক্সট মান্থে ফার্স্ট উইকের মধ্যে আমরা কন্টেন্টগুলো সাবমিট করে আমাদের সাইটটাকে ইনশাল্লাহ লঞ্চ করে দিব। সো যেহেতু সাইটের মধ্যে কাজ হচ্ছে, সো এই কারণে আমরা এরপর আর ফোকাস করে টাইম নষ্ট করতেছি না এই মুহূর্তে। মানে এটা কি স্যার দুটো ভাষায় থাকবে, ইংলিশ বাংলা দুটো ভাষা? না, আমরা বাংলাই করতেছি, শুধু বাংলাই করতেছি। কারণটা কি স্যার? হ্যাঁ, এক সেম ওয়েবসাইট। সবাই বাংলা বলছে এই কারণে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে ইংলিশ পারে সে বাংলাও পারে, কিন্তু যে বাংলা পারে সে ইংলিশ নাও পারতে পারে। কিন্তু স্যার যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা বাংলাদেশে আসছে এরকম বাইরে আপাতত আমাদের টার্গেটটা হচ্ছে বাংলাদেশ শুধু বাংলাদেশ ভাই, বা প্রবাসী বাংলাদেশ। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে তো প্রবাসী বাংলা উনি বাংলাদেশে থেকেই ইউএডএ সার্ভিস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে আমি বুঝলাম না। না, যেমন শফিক, ও তো বাইরের স্টুডেন্ট, ও তো কোরিয়ান। কিন্তু বাংলা বলছে। কে? সাকিব? এই শফিক? আপনি কোরিয়ান, এই জন্য বাংলায় কথা বলেন না? বলে তো না, আমি তো জানতাম না, সত্যি জানতাম না আমি। আপনি কি কোরিয়ান প্রবাসী, বাংলা প্রবাসী এরকম টাইপের কিছু? হাফ বাংলাদেশি হাফ কোরিয়ান। সরি, আচ্ছা, আঙ্কেল বাংলাদেশি, আচ্ছা ও আচ্ছা। বড় হয়েছে এখানে।
আপনি কোরিয়া থেকে আসছেন কবে? আচ্ছা আচ্ছা, বাংলাদেশি ডেফিনেটলি বাংলাদেশি। ওকে, সো না ডেফিনেটলি ওই যে বললাম যে ইংলিশ পারে সে বাংলাও পারে, আবার যে বাংলা পারে সো নট লাইক দ্যাট সে আবার ইংলিশ পাবে, এরকম হইতে পারে না। সো এই কারণে হচ্ছে আমাদের বাংলায় করা আর কি। স্যার কন্টেন্ট গুলো কি বাংলায় লিখা? সবই তো বাংলায়। হ্যাঁ বাংলিশ, টু বি অনেস্ট বাংলিশ, কারণ ওই যে ঢুকুন রেজিস্ট্রেশন করুন মানে এই ধরনের টার্মসগুলো কিছু কিছু, যেমন লগ ইন পড়তে পারতেছি, আবার বাংলায় যদি আমি লিখি লগ ইন তাহলে আপনাদের তো লগ ইনই থাকুক। সো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ কিছু জিনিস আছে যেটা হচ্ছে কোনোভাবেই হচ্ছে মানে ইয়েতে করা যায় না, মানে চাইলেও আপনি বাংলায় লিখলে অনেক ঝামেলা হয়। যেমন যেমন আমি যদি কথাটা বলি মার্কেটিং, এখন আমি যদি লিখি বিজ্ঞাপন, ইট সিমস অড। কন্টেন্টের যে সেকশনগুলো আছে, এসইও কন্টেন্ট বা ওয়েব কন্টেন্ট যেটা বলা হয়, সেই ওয়েব কন্টেন্টের রুলস এটা মেনটেন করে না। সো আপনাকে বিজ্ঞাপন বললে ওইভাবে চলবে, বিজ্ঞাপন বলতে মানুষজন অন্য বিজ্ঞাপন বুঝবে। সো মার্কেটিং টার্মসটা আলাদা। সো আমাদের লিখতে হলে ডিজিটাল মার্কেটিং কথাটাই লিখতে হবে। আধুনিক বিজ্ঞাপন আর ডিজিটাল মার্কেটিং এটার মানে তো তাই দাঁড়াচ্ছে, তাই না? সো দুইটার কিন্তু আকাশ পাতাল তফাৎ। সো এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের সেকশনটা, আপনাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের কোর ওয়েব ভাইটাল আপডেটের ডিটেল ইনফরমেশন আমরা পেয়ে যাব। বাট এই সেকশনটা তো গুগল শুধু আপনাকে বলতেছে ভালো কি খারাপ, এটা আরও সহজ বা ডিটেল পাওয়া যায় কোথায়? পেজ স্পিড ইনসাইটে গেলে ওইখান থেকে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায় সেটাও তো আমরা দেখতে পারি না? সো এখান থেকে আপনি যখন সার্চ, প্রতিদিন তো আর পেজ স্পিড ইনসাইট চেক করা পসিবল না। সো এখান থেকে যখনই দেখবেন যে আপনার এটা খারাপ হচ্ছে, তখন আপনি কি করবেন? পেজ স্পিড ইনসাইট দিয়ে চেক করবেন, করে ডাটাটা নামায় আপনি ডেভেলপারকে দিবেন, আমার সাইটের স্পিডটা কমে গেছে, তুমি স্পিডটা বাড়ায় দাও। ওকে, এখান থেকে আরেকটা সেকেন্ড লাস্ট হচ্ছে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখান থেকে ম্যানুয়াল অ্যাকশনটা। আপনার ওয়েবসাইট যদি ম্যানুয়াল অ্যাকশন মানে পেনাল্টি খায়, এখানে লেখা থাকবে ইওর ওয়েবসাইট গট ম্যানুয়াল অ্যাকশন। সো অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলেও আপনার সার্চ কনসোল অ্যাকাউন্টের এই সেকশানে যাবেন, এই সিকিউরিটি আর ম্যানুয়াল অ্যাকশনে, যে ম্যানুয়াল অ্যাকশনে ক্লিক করে দেখবেন এখানে সবুজ বাতি আছে কিনা। যদি সবুজ বাতি থাকে তার মানে ইউ আর সেফ। যদি এখানে ক্রস সিম্বল থাকে আর লেখা থাকে ইউর ওয়েবসাইট গট ম্যানুয়াল অ্যাকশন, তাহলে আপনার ওয়েবসাইটটা পেনাল্টি খাইছে, আপনাকে ইমিডিয়েট এফেক্টে কাজ করতে হবে, ইমিডিয়েট এফেক্টে। এবং সেই ক্ষেত্রে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এই মুহূর্তে কোনো আপডেট আসছে কিনা, কোনো আপডেট। সো যদি দেখেন আপডেট আসছে, তার মানে ম্যানুয়াল অ্যাকশনটা আপনি সেই কারণেই খাইছেন। তো তখন আপনাকে ওই ধরনের প্রবলেমটা সলভ করতে হবে। এখানে কিন্তু লেখা থাকবে না যে আপনি কিসের কারণে আপনার ওয়েবসাইটটা পেনাল্টি খাইছে, এটা লেখা থাকবে না, শুধু লেখা থাকবে ইউর ওয়েবসাইট গট ম্যানুয়াল অ্যাকশন। এইটার অ্যান্সার দিলাম মাত্র, কই থাকবে? হ্যাঁ সেটা ঠিক আছে, আবার দিব, আরো 3 বার দিতে হলে 3 বার দিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি আবারও বলি, একটু শুনেন। এখানে এসে দেখলেন যে এখানে ক্রস সিম্বল দেওয়া আর লেখা আছে ইউর ওয়েবসাইট গট ম্যানুয়াল অ্যাকশন। আপনার ওয়েবসাইটে ম্যানুয়াল অ্যাকশন খাইছে, তার মানে পেনাল্টি খাইছে। এখন এখানে তো আর কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না। এখন আপনি কি ঠিক করবেন, ঠিক না? আপনি কি ঠিক করবেন, এখানে তো কোনো ইনফরমেশন দেওয়া নাই। সো সেক্ষেত্রে আপনি তখন সার্চ করবেন যে এই মুহূর্তে বা লাস্ট 15 দিনের মধ্যে নতুন কোনো আপডেট আসছে কিনা গুগল থেকে, যেটা আপনারা মজ, সার্চ ইঞ্জিন জার্নাল, গুগল ওয়েবমাস্টার সেন্ট্রাল ব্লগ, এইচরেপ ব্লগ, তারপর হচ্ছে ব্যাকলিঙ্কো। সো এই ধরনের ব্লগ সাইটে যদি যান বা টুইটারে যদি আপনি ফলো করে রাখেন সার্চ ইঞ্জিন লিয়াজো বা গুগল বা ম্যাটকার্টস বা হচ্ছে কি জানো কি মরিস একটা আছে জানো, জন মুলার, এদেরকে যদি আপনি বা র্যান্ড ফিশকিং, এদেরকে যদি আপনি ফলো করে রাখেন, আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে এই মুহূর্তে বা লাস্ট 15 দিনের মধ্যে নতুন কোনো আপডেট আসছে কিনা। যদি এসে থাকে, যদি দেখেন যে হ্যাঁ আসছে, তাহলে আপনি বুঝবেন ওই আপডেটের জন্যই আপনি ম্যানুয়াল অ্যাকশন দেখাইছেন। তখন ওই যে আপডেটটা আসছে সেটা কিসের উপরে, সেটা যদি কন্টেন্ট হয় তাহলে ধরে নেবেন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট রিলেটেড সমস্যা হয়েছে, তখন আপনার ওয়েবসাইটে কন্টেন্টটাকে চেক করতে হবে নতুন করে। যদি সেটা পান্ডা হয় তার মানে লিঙ্ক রিলেটেড আপডেট, সো তার মানে তখন আপনি দেখবেন যে আচ্ছা তাহলে আমার ওয়েবসাইটে এই কারণে এটা খাইছে, তখন আবার ওইটার উপরে কাজ করবেন। সো করার পরে আবার হচ্ছে সাইট ম্যাপে এসে সাবমিট করে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা লাস্ট অপশন হচ্ছে লিঙ্ক।
লিঙ্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টপ লিঙ্কিং সাইট, এই সেকশনটা ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে আপনারা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের নাম শুনছেন না? আপনাদের ম্যালিশিয়াস লিঙ্কের কথা বলছি না? ম্যালিশিয়াস লিঙ্কের কথা বলছি না আপনাদেরকে? একবার কিন্তু খুন করে হালাবে এবার আমি। এইটা হইতেই পারে না, অডিট দেখাইছি অথচ ম্যালিশিয়াস বলি নাই। আপনাদের অডিটের টেমপ্লেটের মধ্যেও লেখা আছে ম্যালিশিয়াস লিঙ্ক আছে, তখন মাথার উপর দিয়ে গেছে এই কারণে ফার্স্ট হয়েছে নাই? কিওয়ার্ড মাথায় নাই। ক্লাস রিসোর্স আমার এখান থেকে শুধু অ্যাডই হয়, যোগ হয় না, এই ডিডাক্ট হয় না। এটা কি বলি নাই আপনাদেরকে? ইউজ অফ নো ফলো লিঙ্ক, নো ফলো। আমাদের ক্লাস এই জায়গায় আমার দেখতে আমাদের শেষের দিকে আপনি কমপ্লিট করেন নাই স্যার। যে আসছে সেও নাই নাই, না স্যার, সে আবার প্রথম দিকে দেখাইছে। প্রথম থেকে পুরোটা কমপ্লিট করছে। না না, তাও শুধু তাও যে আসে সেই খালি প্রথম 10টার মধ্যে থাকে। না আরো বলতো তো দেখানো হবে এরকম বলছে, আশ্বাস দিয়েছে স্যার। স্যার আপনার পরে অডিট নিয়ে তো অডিটের অনেক টার্মিন আমাদের কাছে এখন আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা আবার কমপ্লিট করব। সেই লাস্টের দিনও তো আমার বললেন না, বললে আমি এটা আবার কভার করতাম। শিখতে তো হবে, না শিখলে তো সমস্যা। স্যার অডিটটা স্যার আবার ওকে, আমাকে অ্যাটলিস্ট নেক্সট দিন ফার্স্টে একটু মনে করাই দিন, আমি অডিটটার আপনাদের আবার বুঝাই দিব। স্যার তাহলে নিচ তবে থেকে শুরু করব। আচ্ছা হ্যাঁ, নিচ থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু করব না, উপরেগুলো তো জানেনি, সো ওগুলো দেখানোর কিছু নাই, নিচে থেকে শুরু করব, কোনো সমস্যা নেই। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে নেক্সট দিন আপনারা প্রথম দিকেরগুলো আর একবার একটু জাস্ট রিচেক করে আসবেন। যদি প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। কারণ আমি যদি নিচের থেকে শুরু করতে চাই তাহলে আবার 2টা ক্লাস লাগবে। সো বেটার হচ্ছে আপনারা তো জানেন, সো আপনারা নোট ডাউন করে রাখবেন, স্যার আমি এই পার্টটা বুঝি নাই, এই পার্টটা বুঝি না, আমি ওইভাবে তাহলে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। আর নিচের থেকে আমি আপনাদের জিনিসটা বুঝাই দিব। আর স্যার ওই যে এক্সামের কথা বললেন যে স্যার, স্যার এক্সামে খাতা কলমে হবে। আমি আরও কোশ্চেন করি না, তো করলে না বুঝতে পারবো, তবে না ল্যাবে নিব। 11 ওইটা স্যার ডিরেক্ট কিসের উপরে স্যার, কোনটার উপরে যেন স্যার? ওইটা হবে ফেসবুক মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং আর ইউটিউবের উপর হবে। স্যার ফেসবুক মার্কেটিং তাহলে জিআইটা থেকে যাবে। আপনি তো বললেন স্যার যে এটা করার পরে আপনি পরীক্ষা দেবেন। হ্যাঁ পরীক্ষা তো হবেই, তা পরীক্ষা কিসের উপর পরীক্ষা হবে? এটা আপনি আপনাদের ক্লাস হ্যাঁ করেন। হ্যাঁ, স্যার আমি পরীক্ষা দিব আমি কমপ্লিট করেছি ওকে এটা শেষ করি। সো ম্যালিশিয়াস লিঙ্কের মানে হচ্ছে ইররেলিভেন্ট লিঙ্ক, ইররেলিভেন্ট লিঙ্ক। সো আমরা হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে লিঙ্কটা দেখি। কথার কথা, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এটা কি এটা এডুকেশনাল ওয়েবসাইট না? এখন যদি কেউ টরেন্টের ওয়েবসাইটে যায় বা MP3 হাঙ্গামাতে যায় বা কথার কথা ল্যাবেডের ওয়েবসাইটে যায় বা কথার কথা ইউনিলিভারের ওয়েবসাইটে যায়, এই যতগুলো নাম বললাম কোনোটার সাথে কি ক্রিয়েটিভ আইটির কোনো রেলিভেন্সি আছে? রেলিভেন্সি তো নাই। ওইখানে যদি ওই ওয়েবসাইটের মধ্যে যদি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের লিঙ্ক থাকে এবং সেখান থেকে ক্লিক করে যদি মানুষজন এখানে আসে, তার মানে সেটা ওই ওয়েবসাইটের জন্য আমার একটা ব্যাক লিঙ্ক না। সো গুগল তখন দেখবে যে তুমি লিঙ্ক মানে কি একটা সোলজার, যেটা বলছিলাম আপনাদেরকে। সো তুমি সোলজার বাড়ানোর জন্য উল্টাপাল্টা সাইটে লিঙ্ক করছো, যেটা তোমার সাথে কোনোভাবেই যায় না, রেলিভেন্ট না, তার মানে তুমি আমার সাথে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করছো, তখন তাকে কি করবে? পেনাল্টি দিবে। সো এই সার্চ কনসোলের এই টপ লিঙ্কিং সাইট থেকে আমি জানতে পারবো কোন কোন ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আছে, যেটা গুগল বলতেছে। সো প্রিয়লেখা.com-এ টোটাল 1753টা পেজের ভিতরে আমার ক্রিয়েটিভ আইটির কথাটা লেখা আছে এবং মানুষজন চাইলে ওইখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসতে পারবে। দেন onlinecourseschools.com এখানেও আছে, এখানেও আছে, যেখান থেকে মানুষজন ক্লিক করলে আমার ওয়েবসাইটে আসতে পারবে এবং আমার ওয়েবসাইট কয়টা পেজে আসতে পারবে? 41টা পেজে আসতে পারবে। আর এই 1753টা মানে যে লিঙ্কটা করছে সেখানে শুধুমাত্র একটাই হাইপার লিঙ্ক করছে, সেটা হচ্ছে আমার হোম পেজ, যে এখানে ক্লিক করলে সে আমার হোম পেজে চলে আসতেছে। সো এইখান থেকে আপনি জাস্ট দেখবেন যে আপনার সাথে আপনার ওয়েবসাইটের সাথে কোনটা রেলেভেন্ট না। যেমন এটা আমি দেখতেছি SK, সো আমি শিওর যে এটা আমার জন্য একটা হার্মফুল ওয়েবসাইট, যেমন .sk দেওয়া। SK কোন দেশের? সিঙ্গাপুর নাকি?
স্লোভাকিয়ার একটা ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে লিঙ্ক আসতেছে। সো এটা ডেফিনেটলি কোনোভাবে কাম্য নয়, এটা আজকে এর জন্য আমি এটা ইনিশিয়েটিভ নিব আর কি। সো এখান থেকে যেমন এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ম্যালিশিয়াস লিঙ্ক, সো আমাকে এই লিঙ্কটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। বুঝতে পারছি সবাইকে? এইবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে আসি। এই জন্য বললাম এবার আসে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে আসে, সেটা হচ্ছে কারে পচানো যায়। আপনারই পচা, আপনার নাম নাম যদি ভুলে গেছি। নোমান। ওকে, মনে করেন যে নোমান হচ্ছে ক্লথিংয়ের বিজনেস করে, আমিও ক্লথিংয়ের বিজনেস করি। এখন মানুষজন সার্চ করলে আমার ওয়েবসাইটটা 1 নম্বর পেজে আসছে, মানে ফার্স্ট পজিশনে আছে, নোমান আছে 2 নম্বরে। এখন নোমান যতই চেষ্টা করে কোনোভাবে সে 1 নম্বর পজিশনে যেতে পারতেছে না। এখন নোমান চিন্তা করলে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, শুভ স্যারে যদি ফালাই দিতে পারি তাহলে একমাত্র আমি একা যাব। সো এখন ফালানোর ওয়েটা কি? ফালানোর ওয়ে হচ্ছে এই স্লোভাকিয়া, তারপরে মনে করেন যে উগান্ডা, তারপর ইথিওপিয়ার ওয়েবসাইটে সে আমার জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলো। আমি মোটামুটি এটাই ভাবতেছি। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে গুগল যখন আমার ওয়েবসাইটের লিঙ্কগুলোকে কাউন্ট করতেছে, আমার অথরিটি চেক করতেছে, তখন সে দেখলো কি এই ধরনের উল্টাপাল্টা সাইটে আমার লিঙ্ক আছে। গুগল কি বুঝবে যে এই লিঙ্কগুলো আমি করিনি, আমার এনিমি করছে? না, কিন্তু গুগল ধরবে কি আমি করছি, তখন সে আমাকে কি করবে, আমাকে পেনাল্টি দিবে। সো এই কারণে হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে হয়। আমি যেমন আগে করতাম 15 দিন পর পর করতাম বা মাসে একবার করতাম। সো একবার করে দেখতাম যে এরকম কোনো ইররিলিভেন্ট সাইট বা পেনাল্টি রিস্ক আছে কোন কোন ওয়েবসাইটে, তার একটা লিস্ট বের করতাম। সো আমি লিস্ট বের করলাম, যেমন এটা পাইলাম najemi.sk, নোমান তৈরি করছে আমার জন্য। সো ডেফিনেটলি এই ওয়েবসাইটে এক্সেস কি আমার কাছে আছে? নাই। আমি যদি এখন যে নোমানরে বলি নোমান এটা ক্রিয়েট কেন করছে, নোমান আমি তো করি না, আপনি চেক করে দেখেন, ও তো নগদে অস্বীকার করবে, আমার কাছে কিছু করার নাই। সো আলটিমেটলি আমি ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এই লিঙ্কটাকে রিমুভ করতে পারবো না, অ্যাজ আমার কাছে কি নাই, এটার এক্সেস নাই। এক্সেস থাকলে ঢুকে আমি লিঙ্কটাকে রিমুভ করতাম অথবা অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দিতাম। বাট যেহেতু এক্সেস নাই, এমনি চাইছেন কি লিখে, যেহেতু এক্সেস নাই আমার পক্ষে কিছু করা পসিবল না। সো এটা হচ্ছে টাইম টু টাইম গুগল বুঝতে পারছে যে না এরকম একটা ইস্যুস ক্রিয়েট হতে পারে, এবং এটা হয়ও। এটাকে বলা হয় নেগেটিভ এসইও। এটা টার্মস হয়তো আপনারা শুনে থাকবেন। এই ধরনের কাজগুলোকে বলা হয় নেগেটিভ এসইও করা, এবং এটা কোম্পানিরা করে। তাহলে স্যার আমার যদি কোনো রাইভাল থাকে তাহলে আমি তো তার ওয়েবসাইট তো হ্যাঁ, আপনার যদি ইথিক্স মানে ওই মোরাল মরে যায় তাহলে একমাত্র মানুষজনরা করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে এটাকে বলা হয় নেগেটিভ এসইও। সো গুগলও ধরতে পারছে যে না এরকম কাজ হয়, তখন সে এটার সলিউশন দিছে। এটার সলিউশনটা কিভাবে দিছে সেটা হচ্ছে একটা নাম বলছে যে একটা টুলস, সেটার নাম হচ্ছে গুগল ডিজাভাউ টুলস। গুগল ডিজাভাউ টুলস, DISAVOW, ডিজাভাউ লিঙ্ক কথাটা লিখে যদি আপনি এন্টার দেন, ডিজাভাউ টুলস কথাটা লিখে যদি আপনি এন্টার দেন, এই যে একটা সেকশন চলে আসছে দেখেন, আগে একটু দেখেন, ডিজাভাউ টুলস কথাটা লিখলাম, লেখার পরে এই যে একটা টুলস চলে আসছে, এটার মধ্যে ক্লিক করলাম। এইখানে হচ্ছে আপনি কি করবেন, আপনার সেই সমস্ত লিঙ্কগুলো আপনাকে আপলোড করতে হবে যেই লিঙ্কগুলো আপনার অ্যাক্সেস নাই বা আপনি হচ্ছে চাচ্ছেন না এইগুলা গুগল কাউন্টে নেই। যেমন আমি বের করলাম নোমান এরকম 50টা ওয়েবসাইটে এরকম উল্টাপাল্টা লিঙ্ক করছে, 1 লাখ লিঙ্ক করছে 50টা ওয়েবসাইট থেকে। সো স্বাভাবিকভাবেই এইগুলো তো গুগল কাউন্ট করতেছে আমার হয়ে। এখন আমি গুগলকে বলে দিব যে গুগল এই 50টা ওয়েবসাইটের জন্য আমাকে পেনাল্টি করো না, তখন গুগল পেনাল্টি দিবে না। এই 1 লাখ লিঙ্কের জন্য আমাকে পেনাল্টি দিও না, আমি ট্রাই করছি আমি পারি নাই, তখন গুগল আমাকে এই একটা ওয়েবসাইটের জন্য আমাকে পেনাল্টি দিবে না। হ্যাঁ, সো শেষ করি। সো এখানে আপলোড করারও একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে এরকম যে সো আমি যদি এখানে লিঙ্ক টেমপ্লেট লিখি, এটা হচ্ছে গুগল, এই টেমপ্লেটটাও গুগল প্রোভাইড করে দিছে। সো আমি যদি একটু নিচে নামি, এই যে দেখেন সেই টেমপ্লেট, আপনারা এই টেমপ্লেটটাকে কপি করবেন, কপি করার পরে এই নোটপ্যাডে বসাবেন। নোটপ্যাডেই বসাইতে হবে, অন্য কোনো ট্যাবে বসাইলে কাজ করবে না, ওয়ার্ড এক্সেল কোনোটায় বসাইলে গুগল কিন্তু এটা নিবে না, আপনাকে নোটপ্যাডেই বসাইতে হবে।
আপনার হাতে অপশন দুইটা, হয় এটা অথবা এটা, দুইটার যে কোনো একটা ইউজ করবেন। আর এই যে হচ্ছে আমি ডিজাভাও লিঙ্কসে গেছি, যাওয়ার পরে এখানে বলছে সিলেক্ট প্রপার্টি। সো এখান থেকে যেহেতু আমার একটা ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটা চুজ করলাম। এখন দেখেন সে আমাকে আপলোড ডিজাভাও লিস্টের একটা অপশন দিছে এবং বলেই দিছে আপলোডের টেক্সট ফাইল টিএক্সটি ফাইলই আপনাকে আপলোড করতে হবে, আর এই টেমপ্লেট আপলোড করতে হবে। এখন জিনিসটা হচ্ছে এরকম যে কথার কথা, নোমান আমাকে যে 50,000 লিঙ্ক ক্রিয়েট করছে, 50,000 লিঙ্ক ক্রিয়েট করছে, আমি চাইলে এই যে একটা একটা করে 50,000 লিঙ্কটা এখানে নোটপ্যাডে বসাবো, 50,000, আর এখানে লিখে দিব যে 50,000। সো 50,000 পেজেস নিড টু ডিজাভাও, এই কথা লিখে এইভাবে 50,000 লিঙ্কটা বসাবো, সেভ করব, করার পরে এখানে আমি এটা আপলোডে ক্লিক করব। এখন যদি এরকম হয় যে 50,000, আমি আজকে এটাকে কি করলাম, আজকে হচ্ছে আমি রিমুভ করলাম, ঠিক এক সপ্তাহ পরে দেখলাম আবার 50,000 লিঙ্ক নোমান তৈরি করছে, এখন 2 দিন পর পর কি আমি আপলোড করব? সো এটা টাফ হয়ে যায়। সো বেটার হচ্ছে আমি এই প্যাটার্নটা খেয়াল করলাম, এই যে 50,000 লিঙ্ক যে নোমান ক্রিয়েট করতেছে সে 5টা ওয়েবসাইট থেকে, কারণ 5টা ওয়েবসাইটে সে রেজিস্ট্রেশন করে রাখছে, শুধু প্রতিনিয়ত বলছে এই অ্যাকাউন্টের থ্রুতে তুমি পোস্ট করতে থাকো। তার মানে 5টা ওয়েবসাইট থেকে এতগুলো লিঙ্ক ক্রিয়েট হচ্ছে। সো এটাই যদি হয় তাহলে একটা কাজ করি, আমি শুধুমাত্র যেই ওয়েবসাইটগুলোর কথা বলছে সো সেই ওয়েবসাইটগুলো আমি বসাই দিই এখানে, মানে অপশন 2 কথা বলতেছি। সো এই ওয়েবসাইটটা এখানে আমরা লিখব 5, শফিক একটু পচাই। ওকে, সো এইভাবে হচ্ছে আমি কি করব, 5টা ওয়েবসাইট আমি এখানে বসাই দিব। তাহলে এবার জিনিসটা হচ্ছে আমি 5টা ওয়েবসাইট বসায় যদি আমি আপলোড করে দেই, এখন যদি ও কাইন্ডা মরেও যায়, প্রতি মাসে প্রতিদিন ক্রিয়েট করে, আমি তো ডোমেইনটাই ব্লক করে দিছি, তাহলে ওই ডোমেইন থেকে যদি লিঙ্ক তৈরি হয়, যত লিঙ্কই তৈরি হোক না, আমার কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে না। সো এই পারপাসের জন্য গুগল এই ওয়েটা দিছে। সো দুইটার যে কোনো একটা ওয়েতে আপনি কি করবেন, কাজ করবেন। এবার কি অ্যান্সারগুলো পেয়ে গেছেন? সো আপনি পাইছেন? সো এটার জন্য বলছিলাম শেষ করতে দেন, অ্যান্সার পাওয়া যাবেন। এটা কপি করে হচ্ছে ইয়াতে আপডেট করে দিন। হ্যাঁ, এটা বসানোর পরে এটা ফাইল লিখবেন ডিজাভাও, এই কথাটা লিখে এখানে আপনি আপলোড করে দিবেন, আপনার কাজ এটা। এখানে এডিট করার ক্ষেত্রে আমাদের কি সব জিনিস মাথায় রাখা উচিত? আসলে দুইটাই কি এডিট করা যাবে নাকি একটা এডিট করা, একটা করব আর একটা করব? যেমন ক্রিয়েটিভ লিম্পাতে 9টা ডোমেন হচ্ছে আমি আপলোড করে রাখছি, 9টা ডোমেন আপলোড করছি, এই কারণে এই 9টা ওয়েবসাইট থেকে খুব মানে প্রতিনিয়ত লিঙ্ক ক্রিয়েট হচ্ছিল। আর ক্রিয়েটিভ আইডিতে পাইছি 995টা ডোমেন। হ্যাঁ, বুঝি নাই। উইন্ডোজে কোনো ফাইল, যেমন আমার একটা পিসিতে কাজ করার সময় প্রায় একটা ফাইল খুব ডিস্টার্ব করে, এটা হচ্ছে কম সার্ভার। এটা কি পার্মানেন্টলি অফ করার কোনো ওয়ে আছে? আমি জানি না। ক্লিয়ার সবার?